তো তোমার বড় ছেলের সাথে কেন বিয়ে দিলে না? ভাইয়াকে তো ঠিকই জোর করতে পারলে না, উল্টো ও নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। এখন আমার ঘাড়ে কেন ওনার দায়িত্ব চাপাচ্ছ? ছোট থেকে সব সময় তোমাদের বাধ্যগত ছিলাম, তার জন্য এখন এভাবে তার শাস্তি দেবে আমাকে? তিথি হচ্ছে আকাশের বড় খালার একমাত্র মেয়ে। 2 বছর আগে তিথির বাবা মা মারা যায়। তিথি ছোট থেকে ওর বাবার গায়ের রং পেয়েছে। ওর বাবার গায়ের রংটা শ্যামলা। ওর বাবা মা মারা যাওয়ার পর থেকেই আকাশের মা বাবা মানে ওর খালা খালু ওকে এই বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে ও এই বাড়িতেই থাকে। বাড়ির মেয়ের মতোই আকাশের বাবা মা ওকে নিজেদের মেয়ের মতোই আদর করে রেখেছেন এতদিন। তিথির বয়স এখন 25 বছর হওয়ায় ওর বিয়ের জন্য ছেলে দেখছিল আকাশের বাবা মা। কিন্তু কিছুদিন আগে এক পাত্রপক্ষ এসে তিথির গায়ের রং শ্যামলা আবার বাবা মা নেই সেটার জন্য অনেক রকম খোঁচা মারা কথা বলেন। আবার বেশ অনেক টাকার যৌতুক গহনা আর ফার্নিচার দাবি করেন। তখন আকাশের মা ঠিক করেন বাহিরের কারোর সাথে তিথির বিয়ে দেবেন না, নিজের বড় ছেলে পলাশের সাথে বিয়ে দেবেন। কিন্তু পলাশ আগে থেকে এক মেয়েকে পছন্দ করত। ওকে তিথিকে বিয়ে করার কথা বলেও একেবারেই না বলে দেয়। সেদিন বিকেলেই ও নিজের পছন্দের মেয়েকে প্রিয়াকে বিয়ে করে নিয়ে আসে। তাই আর আকাশের বাবা মায়ের কিছু করার থাকে না, যেহেতু পলাশ ছাড়া ওনাদের ছেলে বলতে আর আকাশ আছে। তাই ওনারা আকাশের সাথেই তিথির বিয়ে ঠিক করেন। আর আকাশকে সেটা আগে থেকে জানানো না, আজকে সকালেই ওকে জানান। দেখ আকাশ, তোর বড় ভাই আমাদের মুখে চুনকালি মাখিয়েছে, আমার বা তোর বাবার কথার কোনো দাম দেয়নি। তুই আমার লক্ষ্মী ছেলে, আমাদের শেষ ভরসা। তুই অন্তত আমাদের মুখ রাখ। এখন এই সময় এই বিয়ে ভাঙলে শুধু তিথির ভবিষ্যতের ক্ষতি হবে না, তোর বাবার আমারও মান সম্মান সব শেষ হয়ে যাবে। একটু বোঝ ব্যাপারটা। সেটা তোমাদের আগেই ভাবা উচিত ছিল। হুট করে সকালে এসে আমাকে বলে দিলে আজকে নাকি আমার বিয়ে, তাও আবার কার সাথে? যাকে ছোট থেকে আপু বলে ডেকেছি তার সাথে। মানে বুঝতে পারছো তোমরা আমার সাথে কতটা অন্যায় করছো? আর বিয়ে ভাঙলে যেমন তোমাদের সম্মান নষ্ট হবে, বিয়ে করলে আমার সম্মান নষ্ট হবে। বন্ধু বান্ধবের ভিতরে আমি মুখ দেখাবো কিভাবে বলো তো? ওরা যখন জানবে আমার বউ আমার থেকে 5 বছরের বড়, তখন আমার সম্মানটা কোথায় থাকবে বলো তো? ওকে জোর করো না খালামণি। ও যখন চাইছে না আমাকে বিয়ে করতে তখন করতে হবে না বিয়ে ওকে। আমাকে বিয়ে করলে ওর মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। শুধু শুধু আমার জন্য কারো সম্মান নষ্ট হোক সেটা আমি চাই না। তোমরা প্লিজ ওকে জোর করো না। দরজায় দাঁড়িয়ে কথাটা বলে তিথি। ও এতক্ষণ দরজাতেই দাঁড়িয়ে সব কথা শুনছিল। ওকে দেখে আকাশের মা বাবা আকাশ তিনজনই ভূত দেখার মতো চমকে যায়। আকাশের মা গিয়ে তিথিকে ভিতরে নিয়ে আসেন। তিথির চোখ দুটোই পানি চকচক করছে। ও ব্যথাতো দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। আকাশ এক পলক তিথির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় আর মনে মনে ভাবে, সামান্য এতটুকু কারণে এভাবে নাকের জলে চোখের জলে হওয়া মেয়ে তো তিথি আপু না। আদৌ কান্না করছে নাকি নাটক করছে, যাতে ওনার চোখের পানি দেখে আমি গলে গিয়ে এই বিয়েতে রাজি হয়ে যাই? না না, আকাশ আগে থেকে একদম রাজি হইও না। আগে পুরো ঘটনা পরীক্ষা করে দেখো, তারপর সিদ্ধান্ত। এখন তুমি বিয়ে ভাঙার পক্ষেই থাকো। তিথির চোখে পানি দেখে মা বলে, তুইও কি পাগল হলি নাকি? ওর মতো পুচকে ছেলের আবার কিসের মান সম্মান রে? আর তাছাড়া বন্ধু বান্ধব নিয়ে হয়টা কি? বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সংসার করবে, সেখানে বন্ধুরা কি ভাবলো না ভাবলো তাতে কি আসে যায়? তুই মন খারাপ করিস না মা, ওর সাথেই তোর বিয়ে হবে। না খালামণি, তোমরা আসলে বুঝতে পারছো না। ওর মূল সমস্যা হচ্ছে আমার তো বাবা মা নেই সেটা। বাবা মা থাকলে যৌতুক পেত, এখন তো তা পাবে না। আর তার চেয়েও বড় সমস্যা হচ্ছে আমার গায়ের রং। কারণ বয়সে বড় কাউকে বউ বলে পরিচয় করানো খুব একটা অসম্মানের না, কিন্তু আমার মতো কালো মেয়েকে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে ওর লজ্জা লাগবে। তাই ও চাইছে না আমায় বিয়ে করতে। আমিও চাই না জোর করে কারো ঘাড়ে চাপতে। কথাটা বলে তিথি ঠোঁট উল্টে কান্না করতে শুরু করে দেয়। আকাশের যদিও তিথির বাবা মা নেই বা তিথির গায়ের রং নিয়ে কোনো সমস্যা নেই, ওর শুধু তিথি যে ওর থেকে বয়সে বড় এটা নিয়েই সমস্যা হচ্ছে। কিন্তু তিথির কথাগুলো শুনে আর তিথিকে কান্না করতে দেখে ওর নিজের কাছেই অনেক খারাপ লাগতে থাকে। ও কি করবে কি বলবে বুঝে পায় না। এখন আর ওর কাছে মনে হয় না যে তিথি নাটক করছে, ওর কাছে তিথিকে সিরিয়াসই মনে হয়। ও সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। তাই চিন্তা করে এখন এদের সামনে থেকে কেটে পড়বে। নিজের ভাবনা মতো দরজা পর্যন্ত যেতেই পিছন থেকে ওর মা বলে, এতগুলো দিন মেয়েটা এই বাড়িতে আছে,
আমার বোন আর দুলাভাই যতদিন বেঁচে ছিল ওকে কখনো কষ্ট দেয়নি। সেই মেয়ে আজকে তোর জন্য কান্না করছে। আজকে তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি, মনে রাখিস। মায়ের মুখে এমন কথা শুনে আকাশ ওখানেই দাঁড়িয়ে পড়ে। সামনে এগোনের মতো শক্তি ও আর খুঁজে পায় না। একদিকে মায়ের বলা কথা আর একদিকে তিথির বলা কথাগুলো সবগুলো শুনে আকাশ ঠিক করে ও এই বিয়ে করবে। তাই ওর মায়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ পারবে তো, শুধু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে। ঠিক আছে যাও, রাজি আমি এই বিয়েতে। আকাশ কথাটা বলতেই তিথি ওর খালার বুকে মাথা রেখে আকাশের দিকে তাকায়। ছোটে একটা শয়তানি হাসি দিয়ে ও আকাশের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। ওর এমন করা দেখে আকাশ বুঝে যায় তিথি এত সময় নাটক করছিল। আর ও কিনা তিথির নাটকটাকে সত্যি মনে করে নিজের পায়ে নিজে কুড়াল মারল। আকাশের এখন মন চাইছে দেয়ালে বাড়ি মেরে নিজের মাথাটা ফাটিয়ে ফেলতে। ও একটু সন্দেহ করেছিল যে তিথি নাটক করছে, কিন্তু বিয়ের জন্য কান্না করার মতো মেয়ে তিথি না। তাই ভেবেছিল তিথি সত্যি কান্না করছে, কিন্তু এখন ওর কাছে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে গেছে। আকাশ করুণ চোখে তিথির দিকে তাকায়। তিথি ওকে কোনো রকম পাত্তাই দেয় না। মুখ ভেঙে আকাশের মায়ের বুক থেকে মাথা তুলে আবারও কাঁদো কাঁদো স্বরে বলে, থাক না খালামণি, কিরা কসম দিয়ে ওকে এই বিয়েতে রাজি করিও না। ওর লাইফের ডিসিশনটা ওকেই নিতে দাও। তুই থাম তো, ওর আবার কিসের লাইফের ডিসিশন? ও তো নিজেই একটা পুচকে, ও কি এমন ডিসিশন নেবে শুনি? কিন্তু তারপরেও আর কোনো কিন্তু নয়, সেই কখন থেকে কাজে বসে আছে। চলো। আকাশের মা তিথিকে নিয়ে চলে যেতে থাকে। যাওয়ার আগে তিথি আরেকবার আকাশের দিকে ফিরে দাঁত বের করে একটা হাসি দিয়ে যায়। আকাশ তিথির কাণ্ডে রাগে ফুঁসতে থাকে। ও মনে মনে বলে, আল্লাহ, এই মেয়েরে তুমি কি দিয়ে বানাইছো? এত সময় নাটক করে বিয়েতে আমাকে রাজি করালো, আর এখন আবার মায়ের সামনে ভালো সাজার জন্য বলে ওর লাইফের ডিসিশন ওকেই নিতে দাও। এই মেয়েকে দেখে শয়তানও কনফিউজড হয়ে যাবে। আকাশের ভাবনার মাঝে ওর বাবা এসে ওর কাঁধে হাত রেখে বলে, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? কাজী অপেক্ষা করছে তো, চলো। আর খবরদার, আর কোনো ঝামেলা পাকানোর কথা মাথাও এনো না, তাহলে তোমার ভাই যেমন এ বাড়িতে উপস্থিত থেকেও নেই, ভাই আছে, তোমারও অবস্থা তাই হবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আর বলতে হবে না, চলো। অবশেষে 10 লাখ টাকা কাবিন ধার্য করে তিথির সাথে আকাশের বিয়েটা সম্পন্ন হয়। বিয়েতে কবুল বলার পরে আকাশ একদম চুপ হয়ে বসে থাকে। নিজের ভবিষ্যৎ কী হবে সেটা স্পষ্ট ওর চোখের সামনে ভাসতে থাকে। ও কল্পনা করতে থাকে তিথি 2 আর 4 বছরে 2টা ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চা দুটোর সারা গায়ে আটা মাখানো। তিথি আকাশের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, গবেটের বাচ্চা, সারাদিন কি এমন করিস যে বাচ্চাদের দিকে খেয়াল রাখতে পারিস না? পুরো 1 কেজি আটা ফেলে দিয়ে তার ভেতরে সাঁতার কাটছিল ওরা। তোর কারণে পুরো 1 কেজি আটা নষ্ট হলো। আপু, আমার কি দোষ বলুন? আমি সকাল থেকে কম কাজ তো করছি না। সকালে উঠে ওদের দুজনের প্রস্রাব আর পটির কাপড় খাতা সব ধুলাম, তারপর নাস্তা বানিয়ে ওদের খাইয়ে দুপুরে রাতের রান্না শেষ করলাম। সকালের থালা বাসনগুলো ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে আপনার কাপড় কেচে ছাদে শোকাতে দিয়ে আসলাম। মাত্র গোসলে ঢুকলাম, গোসল সেরে অফিসে যাব, তাই এখনো সকালের নাস্তাটাও করতে পারলাম না। তার ফাঁকে এই 2 বিচ্ছু গিয়ে এই আকাম করেছে। এখানে আমার কি দোষ বলুন? আকাশের বাচ্চা, তোর সাহস তো কম না। তুই আমার ছেলে মেয়েকে বিচ্ছু বলিস, আর তুই আমাকে কাজ দেখাস। সামান্য এই কয়টা কাজ করে একেবারে মহাভারত শুদ্ধ করে ফেলেছে উনি। এসব যখন সামান্য কাজ, তাহলে কালকে থেকে আপনিই না হয় করেন। এমনিতেও এসব তো আপনারই দায়িত্ব। আমার দায়িত্ব তো বাইরে কাজ করে ইনকাম করে সংসার চালানো। আসছে, আমাকে কি কাজের বুয়া পেয়েছিস নাকি? বাইরের কাজও তোর, ঘরের কাজও তোর দায়িত্ব। আজকে তোর জন্য আটা নষ্ট হলো। আজকে তুই অফিসে যাওয়া আসার ভাড়ার টাকা পাবি না, হেঁটে হেঁটেই যাবি। এত সময় এসব কিছু কল্পনা করছিল আকাশ, কিন্তু হুট করে ওর এক বন্ধু ডাকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে দেখে কোনো বাচ্চা নেই। মাত্রই ওর বিয়ে হলো। নিজের কাজে আকাশ নিজেই বিরক্ত হয়ে যায়। ও মনে মনে ভাবতে থাকে কিছুতেই নিজের ভবিষ্যৎটা এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক তিথিকে ওর জীবন থেকে কিক আউট মারতে হবে। এমন এমন কাজ করতে হবে যাতে করে তিথি নিজেই ওকে ডিভোর্স দিতে চায়। কিন্তু কি করে সেটা সম্ভব হবে এটাই বুঝতে পারে না আকাশ। ও নিজের বিবাহিত এক বন্ধুকে সাথে করে নিয়ে ছাদে চলে যায় তার থেকে পরামর্শ নেওয়ার জন্য। দোস্ত, সব তো শুনলি। মা, ওর তিথি আপু আমাকে কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে এই বিয়েটা করালো। তিথি আপু খুব ডেঞ্জারাস মেয়ে দোস্ত। ওনার সাথে সংসার করা আর নিজেকে নিজের আগুনে ধাক্কা দেওয়া একই কথা। তুই তো এক্সপেরিয়েন্সড,
তুই প্লিজ কোনো উপায় বলে দে যাতে করে উনি নিজেই আমাকে ডিভোর্স দিয়ে দেয়। প্লিজ দোস্ত, আমাকে বাঁচা। আমার শেষ আশা ভরসা তুই। তুই যদি কিছু না করিস আমি কিন্তু শেষ হয়ে যাব। আরে চিল, এত প্যারা নিচ্ছিস কেন? শোন, উনি যতই তোর বয়সে বড় হোক না কেন, উনি একটা মেয়ে আর তুই ছেলে, এটা মনে রাখিস সবসময়। তুই ওনাকে ভয় পাস তাই উনিও তোকে ভয় দেখাতে পারে। তুই এক কাজ কর, আগে বিড়াল থেকে বাঘ হ। মানে? মানে খুবই সিম্পল, তুই ওনাকে ভয় পাওয়া বন্ধ কর। ওনার সামনে এমন আচরণ কর যাতে ওনার মনে হয় তুই ওনাকে ভয় পাস না। এক কাজ করবি, এখন থেকে ওনাকে আপু বলবি না। উনি এখন তোর বউ, বউকে কে আপু বলে শুনি? আপু না বললে কি বলবো? তুই এখন থেকে ওনাকে নাম ধরে ডাকবি। কি যেন নাম ওনার? ও হ্যাঁ, তিথি। ওনাকে তিথি বলে ডাকবি, আর আপনি না বলে তুমি করে বলবি। এটাই দেখবি উনি কতটা টাসকি খেয়ে যায়। অসম্ভব, আমি ওনাকে নাম ধরে ডাকবো? এটা কোনোভাবেই সম্ভব না। আমি যদি ওনাকে নাম ধরে ডাকি তাহলে উনি খুব রেগে যাবে, আমার কান মলে দেবে। এই, তুই আদেও ছেলে মানুষ তো, নাকি থার্ড জেন্ডার রে? দেখি এদিকে এসে প্যান্ট খুলতো, চেক করে দেখি তোর আসল মেশিন আছে নাকি, নাকি শুধু উপর থেকে দেখতেই ছেলের মতো লাগে। তুইও আমাকে অপমান করছিস। তো কি করব বলতো? একটা ছেলে হয়ে একটা মেয়েকে ভয় পাচ্ছিস? তুই তো ছেলে নামের কলঙ্ক রে। উনি আমার 5 বছরের বড়। হোক বড়, তাতে কি হয়েছে শুনি? তুই কিনা কানমলা খাওয়ার ভয় পাচ্ছিস। এখন বুঝতে পারছি কেন উনি সবসময় তোকে কন্ট্রোল করতে পারে, কারণ তুই নিজেই নিজেকে ওনার কাছে ভীতু বানিয়ে রেখেছিস। তো এখন কি করব? কি আবার করবি? নিজের জীবন জাহান্নাম না বানাতে চাইলে আমার কথা শোন। নিজেকে পরিবর্তন কর, নিজেকে সাহসী বানা। সবার আগে ওনাকে নাম ধরে আর তুমি বলে ডাকা স্টার্ট কর। তারপর? আজকে না তোদের বাসর রাত? হ্যাঁ, কেন? তাহলে আজ রাতেই বিড়াল মারবি। সমস্যা, আমার তিথি আপুকে নিয়ে বিড়াল মেরে আমার লাভ কি? আর আমি কেনই বা একটা নিরীহ প্রাণীকে মারতে যাব? বাবারে, এই বিড়াল মারা সেই বিড়াল মারা নয়। কোন ঘোড়ার ডিম বলছিস? যা বলার খুলে বল না। এই বিড়াল মারার মানে আজকেই তোর বউয়ের সাথে বাসর সেরে ফেল। মানে স্বামী স্ত্রী বাসরে যা যা করে আর কি, বুঝেছিস না? আরো ভালোভাবে এক্সপ্লেন করব? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, কিন্তু উনি কি রাজি হবেন? ওনার রাজি হওয়া না হয় তোর কি আসে যায়? তুই লাগলে জোর করে করবি, এটাই তো ওনার মনে তোর জন্য খারাপ ধারণা তৈরি হবে, আর উনি নিজেই তোকে ডিভোর্স দিয়ে দেবে। ছি ছি, আমি একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে টাচ করব? আমার দ্বারা এটা হবে না রে। না হলেও হওয়াতে হবে আকাশ। তা না হলে দেখবি উনি কেমন তোর উপর ছড়ি ঘুরায়। জুতো পরিষ্কার থেকে চণ্ডীপাত সব তোকে দিয়ে করাবে। রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা সব তৈরি করা লাগবে। আমার কথা মিলিয়ে নিস একদিন, সেদিন এই আমাকে মনে পড়বে আর আফসোস করবি কেন আজকে আমার কথা শুনলি না তোরা। তার জন্য নিলয়ের কথা শুনে আকাশ আবারও ওই সময়ের পরিকল্পনায় চলে যায়। সেই কথাগুলো মনে করে আকাশ জোরে একটা চিৎকার করে ওঠে। কিরে, কি হলো তোর? চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছিস নাকি? দোস্ত, আমি করব। তুই যা যা বললি তাই তাই করব। নিজের জীবন নষ্ট হতে দেব না। গুড জব। চল নিচে চল, সেই কখন এসেছি আমরা। রাতও তো কম হলো না, গিয়ে দেখ তোর তিথি আপু বাসর ঘরে বসে তোর অপেক্ষা করছে। যা গিয়ে নিজের ভবিষ্যৎ বাঁচা। খবরদার ভুলে ওনার সামনে ভীতু হয়ে থাকবি না, নিজেকে সাহসী বলে পরিচয় দিবি। দোয়া করিস দোস্ত। অল দ্য বেস্ট দোস্ত। নিলয়ের সাথে কথা বলা শেষ করে আকাশ নিজের রুমে যায়। রুমে গিয়ে দেখে ওর বিছানা গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। সারা মেঝেতে ফুলের পাপড়ি ছড়ানো, পুরো ঘরে ফুলের গন্ধে মো করছে। এর সাথে বিভিন্ন ধরনের দামি সুগন্ধিযুক্ত ক্যান্ডেল দিয়ে ঘরটা সাজানো। রুমে ঢুকে এসব দেখে আকাশের মনটা ফুরফুর হয়ে যায়, কিন্তু বিছানায় ঘোমটা দিয়ে বসা রমণীকে দেখে আকাশের ভালো মুডটা নষ্ট হয়ে যায়। তিথি কিভাবে নাটক করে ওকে বিয়ে করেছে সেটা মনে পড়তেই ওর রাগ লাগতে শুরু করে, কিন্তু ও উত্তেজিত না হয়ে নিলয়ের কথা মতো কাজ করবে চিন্তা করে। ও ঘরে ঢুকেই জোরে একটা নিঃশ্বাস নেয়, তারপর হালকা একটা কাশি দেয়। ওর কাশির আওয়াজ শুনে তিথি ঘুমটা ফেলে ওর দিকে ভ্রু কুচকে তাকায় আর বলে, এভাবে কাশছিস কেন? গলায় কি ব্যাং ঢুকেছে নাকি? তিথির কথা শুনে আকাশ বিড়বিড় করে বলে, আজ তো একটা শাকচুন্নি জীবনে ঢুকে বসে আছে, আর তো ব্যাং। কি বললি? না, দেখো তিথি, তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলতে চাই। তোর বলার মায়েরে বাপ 7 আপ, আর তুই আমার নাম ধরে ডাকলি মাত্র, আর তুমি করেও বললি? তিথির কথাই আকাশের এতক্ষণ ধরে জমানো সকল সাহস এবার নাই হয়ে যায়। ভিতরে ভিতরে ও ভয় পেতে থাকে খুব। ওর মনে হয় তিথি এখনই রেগে মেগে বিছানা থেকে উঠে আসবে আর এসেই ওকে চড় মারবে।
আকাশের ধারণায় ঠিক তিথি গম্ভীর মুখে বিছানা থেকে নামতে থাকে আর আকাশের দিকে এগোতে থাকে। আকাশ ভয়ে একটা শুকনো ঢোক গেলে ভিতরে ভিতরে ও ভয় পেলেও উপর থেকে সেটা প্রকাশ করে না, উল্টে আরও নিজের মুখভঙ্গি গম্ভীর দেখানোর চেষ্টা করে। তিথি নেমেই আগে আকাশের পাশ কাটিয়ে গিয়ে দরজা ভিতর থেকে লক করে দেয়। তিথিকে দরজা আটকাতে দেখে আকাশ আরও ভয় পেয়ে যায়। ও এমনিতেই ছোটবেলা থেকেই তিথিকে অনেক ভয় পায়। তিথি দরজা আটকে আস্তে আস্তে আকাশের দিকে আসতে থাকে। তিথিকে নিজের দিকে এগোতে দেখে আকাশ একবার চিন্তা করে দৌড়ে দরজা খুলে পালিয়ে যাবে। পরে আবার ও নিলয়ের কথা মনে পড়ে। ও নিজেকে সাহসী প্রমাণ করতে তিথিকে বলে, কীভাবে দরজা আটকালে কেন? অবশ্য দরজা আটকে ভালোই করেছো। আমি নিজে একটু পরে দরজা আটকাতাম। যাই হোক, এমন রোবটের মতো চোখ মুখ গম্ভীর করে এগিয়ে আসছো কেন? তুই আবারও আমাকে তুমি করে বললি? আকাশ মনে মনে ভাবে সাহস দেখাতে গিয়ে এবারে ওর জানটাই না চলে যায়। তিথির চোখে মুখের গম্ভীরতা ওর কাছে ভালো লাগে না। তারপরও নিজেকে তিথির থেকে বাঁচাতে ও বলে, হ্যাঁ বললাম তো, কি হয়েছে? দেখো তিথি, এতদিনে আমাদের সম্পর্ক ভিন্ন ছিল, এখন আমাদের সম্পর্ক ভিন্ন। তুমি আমার বউ, আর বউকে তো নিশ্চয়ই আমি এখন আপু বলে বা আপনি বলে ডাকবো না, তাই না? তাহলে মানুষ কি মনে করবে? আমার কি ব্যক্তিত্ব বলতে কিছু নেই নাকি? আমি এখন থেকে তোমার নাম ধরেই ডাকবো, আর তোমাকে তুমি বলেই ডাকবো। তাতে তোমার কোনো সমস্যা হলে আমার কিছু করার নেই, তুমি যা খুশি করতে পারো। আকাশ কথাগুলো শেষ করতে করতে তিথি ওর খুব কাছাকাছি চলে আসে। আকাশ মনে মনে আল্লাহকে ডাকতে থাকে আর দোয়া দরুদ পড়তে থাকে। তিথি আকাশের সামনে সেই দাঁত কেলিয়ে হেসে দেয়। তারপর আকাশকে জড়িয়ে ধরে বলে, যাক বাবা, তুই সরি, তুমি নিজে থেকেই আমাকে আপু ডাকা বন্ধ করেছো। আর তুমিও বলেছো, আমি তো ভেবেছিলাম তোমাকে এসব আমারই শিখিয়ে দিতে হবে। যাক, একটু তো নিজ থেকে কিছু শিখলে। আমি খুব খুশি হয়েছি তোমার এই কাজে। শোনো, এখন থেকে আমাকে তিথি বলেই ডেকো, কেমন? আর আপনি না বলে তুমিই বলবে। আকাশ পুরো অবাক হয়ে যায়। ও ভেবেছিল তিথি হয়তো এই ব্যাপারের জন্য রেগে যাবে আর ঝামেলা করবে ওর সাথে, কিন্তু তিথিকে উল্টো খুশি হতে দেখে ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। ও মনে মনে ভাবে প্ল্যানে যেহেতু কাজ করলো না, তাহলে প্ল্যান বি কাজে লাগাবে। তাই জন্য সে কিভাবে কি শুরু করবে তাই ভাবতে থাকে। আকাশকে চুপচাপ দেখে তিথি বলে, কি গো, এমন বোবা হয়ে গেলে কেন শুনি? আমি তো বললাম আমি রাগ করিনি, উল্টো খুশি হয়েছি তোমার আমাকে নাম ধরে ডাকায় আর তুমি করে বলায়। তাহলে কি এত ভাবছো? কই কিছু না তো। কথাটা বলে আকাশ আচমকা তিথিকে নিজের বুক থেকে তুলে তিথির গালের দুই পাশে হাত দিয়ে তিথির ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে নেয়। একভাবে পাগলের মতো কিস করতে থাকে। কিস করার পাশাপাশি মৃদু কামড়ও দিতে থাকে আকাশ। নিজের সব রাগ তিথির ঠোঁটের উপর মেটাতে থাকে আকাশ। টানা 5 মিনিট কিস করার পর তিথির ঠোঁট ছেড়ে দেয়ও। ছাড়া পেতেই তিথি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওর দম একদম যায় যায় অবস্থা হয়ে গেছিল এত সময়। নিচের ঠোঁটটাও খানিকটা কেটে গেছে আকাশের কামড়ে। ও আকাশের দিকে চোখ বড় বড় করে অবাক হয়ে তাকায়। আকাশ যে এতদিনে এত দূর এগিয়ে যাবে সেটা তিথি কল্পনা করতে পারেনি। প্রথমে তিথির নাম ধরে ডাকলো, তারপর তুমি করে ডাকলো, এখন আবার কিস। আকাশের কার্যকলাপে তিথি একদম টাসকি খেয়ে যায়। তিথিকে এমন চোখ বড় বড় করে তাকাতে দেখে আকাশ সামান্য লজ্জা পায়। শত হলেও এতদিন যাকে আপু বলে দেখেছে, আজকে কিছু সময়ের ব্যবধানে সেই মেয়েকে কিনা কিস করলো। তিথি তাকানো দেখে আকাশ ভাবে এবার হয়তো তিথি ওর উপরে রেগে যাবে আর নিশ্চয়ই ঝামেলা করবে। তারপর নিজে থেকেই ওকে ছেড়ে দিবে। মনে মনে খুশি হলেও চোখ মুখ গম্ভীর করে আকাশ বলে, কি ব্যাপার, এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? চোখ তো মনে হচ্ছে খুলে বেরিয়ে আসবে। আমি কি বাঘ না ভাল্লুক যে এভাবে তাকাতে হবে? তার চেয়েও বেশি কিছু। মানে হলো তুমি বাঘ ভাল্লুক না, তুমি হলে সিংহ, বনের রাজা সিংহ। মানে আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আকাশ। এই আকাশ আর আগের আকাশের ভেতরে কত ফারাক। যার কিনা আমাকে দেখলে ভয়ে হাত পা কাঁপতো, সে আজকে আমাকে নাম ধরে ডাকলো, আবার আপনি থেকে তুমি বলে ডাকলো। এখন আবার কিস, তাও কিনা লিপ কিস। ইমপ্রেসিভ। হ্যাঁ, তো এতে অবাক হওয়ার কি আছে? এখন আমরা স্বামী স্ত্রী, এখন থেকে এসব নর্মাল। শুধু কিসতে একটু পরে আরো গভীর কিছু হবে। আকাশের কথা শুনে তিথি বোকার মতো বলে, কি হবে? বাসরাতে স্বামী স্ত্রীর মাঝে যা হয় তাই হবে, এটাও বুঝো না?
আকাশের কথায় তিথি লজ্জা পেয়েও যায়। ও লজ্জায় মাথা নিচু করে নেয়, নিজের বোকামির জন্য মনে মনে নিজেকে বকতে থাকে। এদিকে তিথিকে মাথা নিচু করে থাকতে দেখে আকাশ ভাবে তিথি হয়তো ব্যাপারটায় নারাজ হয়েছে, ওর উপর রাগ করেছে। একটু পরে যখন সত্যি আকাশ ওকে ছুতে যাবে, তিথি হয়তো বাধা দেবে। আর আকাশকে তো নিলয় শিখিয়ে দিয়েছে, আকাশকে তিথি বাধ্য দিলেও ও যেন জোর করে সব কিছু করে। এতে করে তিথি ওকে খারাপ ভাববে আর তারপর ওর মুক্তি। ব্যাপারটা ভেবে ও নিলয়কে মনে মনে ধন্যবাদ দিতে থাকে। এমন চুপ হয়ে গেলে কেন, সমস্যা কি? কই কিছু না তো। আচ্ছা শোনো, পাঁচশোটাতে তো 2 রাকাত নামাজ আদায় করতে হয়। আমি একটু আগেই অজু করেছি, তুমি যাও অজু করে আসো, নামাজটা পড়ে নেই। ঠিক আছে। আকাশ অজু করতে থাকে আর মনে মনে বলে, ওর নিশ্চয়ই বাসর করার কথাটা ভালো লাগেনি, তাই তো ব্যাপারটা এড়িয়ে গেল। এবার জোর করব, তারপর আরও খারাপ লাগবে ওর। আর খারাপ লাগা থেকে আমার মুক্তি। আহ, নিলয়কে এখন সামনে পেলে ওকে একটা চুম্মা দিতাম। ওয়াশরুমের বাইরে থেকে তিথি ডাকতে থাকে। অজু করা হয়নি এখনো? হ্যাঁ এই তো, চলো নামাজটা পড়ে নেই। আকাশ আর তিথি 2 রাকাত নামাজ পড়ে নেয়। তারপর তিথি বিছানার পাশে টেবিলে ঢেকে রাখা দুধের গ্লাসে হাতে নিয়ে আকাশের দিকে বাড়িয়ে দিয়ে বলে, খালামণি বলেছিল এটা যেন দুজনেই খাই, এটা নাকি নিয়ম। আচ্ছা দাও। তিথির হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে আকাশ অর্ধেক গ্লাস দুধ খায় আর বাকি দুধসহ গ্লাসটা তিথির হাতে ধরিয়ে দেয় খাওয়ার জন্য। তিথি বাকি দুধটুকু খেয়ে নেয়। দুধ খেয়ে দুজনে খাটে বসে। ওদের দুজনেরই মাথা ঘোরাতে থাকে। আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে। আমারও বুঝলাম না হঠাৎ করে এমন মাথা কেন ঘোরাচ্ছে। আমার না কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। এই আমারও এরকম লাগছে। ওই দেখো ঘরের সব আসবাবপত্র কেমন ঘুরছে। আরে তুমি ওটা রেখে জানালার দিকে তাকাও, ওই দেখো রাতের বেলা চাঁদ না উঠে সূর্য উঠছে। কোথায় সূর্য? আমি তো মঙ্গল গ্রহ দেখতে পাচ্ছি, ওই যে চিকচিক করছে। আরে ওটা মঙ্গল গ্রহ না, ওটা হলো বৃহস্পতি। মঙ্গল গ্রহ তো নীল রঙের। তুমি মনে হয় মঙ্গলে গেছো, যে জানো মঙ্গল গ্রহ নীল রঙের। গেছি তো, কতবার গেলাম, এলিয়েনদের সাথে দেখাও করেছি। ওরা আমাকে কত সম্মান করে তুমি জানো না। দুধ খাওয়ার কিছু সময় পর থেকেই আকাশ আর তিথি এমন মাতালের মতো বকবক করতে থাকে। ওদের রুমের বাইরে দরজায় আড়ি পেতে ওদের কানে শুনতে থাকে ওদের মামাতো বোন টিয়া। ওদের কথা শুনে টিয়া হাসতে থাকে মুখ চেপে। ওই ওদের দুধের সাথে নেশাজাতীয় পাউডার মিশিয়েছে। ও মনে মনে আকাশকে পছন্দ করে। ওর বাবা মা আকাশের বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু আকাশের বাবা মা ওনাদেরকে বারণ করে দেয়। আর তারপর তিথির সাথে আকাশের বিয়েটা দেন। রুমের ভিতরে থেকে আকাশ আর তিথি আবোল তাবোল কথা শুনে টিয়া বিড়বিড় করে বলে, খুব শখ না আমার আকাশের সাথে বাসর করার? নে আজকে তোর শখ একদম মিটিয়ে দিয়েছি। এমন পাউডার মিশিয়েছি না, সারা রাতেও নেশা কাটবে না। আমার আকাশকে আমার থেকে কেড়ে নেওয়া, তাই না? আমি এবার দেখি কিভাবে তুই আমার আকাশের সাথে বাসর করিস। দিলাম তো সব বন্ধ করে, আজকে বাসর নষ্ট করলাম, 2 দিন পরে তোদের সম্পর্ক নষ্ট করব। আর তারপর আমার আকাশযানের ভেতরে আর কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না। কথাটা বলে টিয়া আবারও হাসতে থাকে। ও তখন আকাশ আর তিথির দরজার বাইরে কান পেতে দাঁড়িয়েছিল। তখনই ওর কাঁধে কেউ হাত রাখে। টিয়া প্রচুর ভয় পায়। ভয়ে ওর চোখ মুখ ছোট হয়ে যায়। ও আস্তে আস্তে করে পিছনে ফিরে তাকায়। ওহ তুমি, আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কে না কে এসেছে। টিয়ার পিছনে ওর মা মানে আকাশের মামি দাঁড়িয়েছিলেন। তুই এখানে এত সময় দাঁড়িয়ে আছিস কেন? আমার জায়গায় কেউ তোকে দেখলে কি হতো বলতো? আরে আমি দেখতে এসেছিলাম ওই পাউডারে কাজ হয়েছে কিনা। দরজা তো ভেতর থেকে আটকানো, তাই কান পেতে বোঝার চেষ্টা করছিলাম ওরা পাউডার খেয়েছে কিনা আর খাওয়ার পরে ওদের রিয়াকশন কেমন। কি বুঝলি, পাউডারে কাজ হয়েছে? হয়েছে মানে নেশায় দুজনে ভূত হয়ে আছে একদম। একজন রাতের বেলা চাঁদের জায়গায় সূর্য দেখছে, তো আরেকজন মঙ্গল গ্রহ। পাউডারটা ঠিকঠাক পড়েছে বুঝলে। আজকে সারা রাতেও এদের নেশা কাটবে বলে মনে হয় না। তাহলে তো ভালোই। দুজনে যদি নেশার ঘরেই থাকে, তাহলে আর ওদের ভেতরে কোনো সম্পর্ক গড়ে ওঠা সম্ভব না। নেশা কাটতেই রাত পার হয়ে যাবে। এখন এখানে থাকা আর ঠিক হবে না। কেউ আমাদের এখানে এভাবে দেখলে সন্দেহ করতে পারে। চল ঘরে চল। হ্যাঁ চলো, কালকের জন্য নতুন প্ল্যান রেডি করতে হবে তো। নিজেদের ভিতরেই শয়তানি ফোন দিয়েছে টিয়া
আর ওর মা নিজেদের রুমে চলে যায়। এদিকে আকাশ আর তিথি সম্পূর্ণরূপে নেশায় মজে যায়। তিথি নিজের মাথার ঘোমটা খুলে নিজের চুল খুলে ফেলে, একদম গায়ের সমস্ত গহনা খুলে এদিক ওদিক ছুঁড়ে মারে, শেষে নিজের শাড়িও খুলে ফেলতে নেয়। তখনই ও আকাশের দিকে তাকায়। এই তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখছো না আমি কাপড় খুলছি? বুঝেছি, তুমি আমার সব কিছু দেখতে চাও, তাই না? ইউ নটি বয়। আরে ধুর, আমি কেন ওসব দেখতে চাইবো? আমি এতটাও খারাপ না। তুমি চেঞ্জ করো, আমি চোখ বন্ধ করছি। কিন্তু আমি পারবো কি? আমার শার্ট পরো, আলমারিতে আছে। তিথি আকাশের আলমারি থেকে একটা সাদা শার্ট এনে পড়ে আর একটা কালো লুঙ্গি এনে পড়ে। তিথিকে দেখে আকাশ হাসতে থাকে। আকাশকে হাসতে দেখে তিথি ভ্রু কুঁচকে ওর দিকে তাকায় আর বলে, আমি কি জোকার নাকি যে তুমি হাসছো? তুমি লাল শার্ট আর সবুজ লুঙ্গি কেন পরেছো? তোমাকে দেখতে একদম বাংলাদেশের পতাকার মতো লাগছে। দূর, তুমি কালার চেনোই না। এটা হলুদ শার্ট আর টিয়া কালারের লুঙ্গি। চোখে ডোলে আবারও দেখো। তিথির কথা মতো আকাশ চোখ ডলে আবারও তিথির দিকে তাকায়, তাকিয়ে বলে, কিন্তু আমি তো এবার গোলাপি শার্ট আর বেগুনি লুঙ্গি দেখতে পাচ্ছি। বুঝলাম না, চোখ কি আমার কালার চেঞ্জ করছে নাকি? আরে না, এই শার্ট আর লুঙ্গির কালার চেঞ্জ করছে। আমি এবার নীল শার্ট আর কমলা লুঙ্গি দেখতে পাচ্ছি। আমার না খুব বোরিং ফিল হচ্ছে। আমারও। আচ্ছা আসো, আমরা গান গাই আর নাচি। তুমি আগে শুরু করো। জরা সা ঝুম লু মে, আরে না রে না রে না। জরা সা ঝুম লু মে, আরে না রে না রে না। আ তুঝে চুম লু মে। আরে না রে বাবা না। আকাশ এই লাইনটুকু গাওয়ার পরেই তিথি আকাশের গালে জোরে একটা চড় মারে। আকাশ গালে হাত দিয়ে তিথির দিকে তাকিয়ে বলে, এটা কি হলো? তুমি আমাকে মারলে কেন? আমি চুমু দিতে চাইলাম, তুমি বারণ করলে কেন? তাই মারলাম। এই সামান্য কারণে তুমি আমায় মারবে? মারবো না তো কি, চুম্মা দেব? আমি চুমু দিতে চাইলাম, তুমি বারণ করার কে? হ্যাঁ, আমি কিন্তু ব্যথা পেয়েছি। বেশি ব্যথা পাইছো? অনেক বেশি। আচ্ছা সরি, এই গানটায় না ঠিক জমছে না। এক কাজ করো, তুমি গিয়ে একটা লুঙ্গি পরে আসো, তারপর দুজন মিলে লুঙ্গি ডান্স গানে লুঙ্গি ডান্স দেবো। আচ্ছা ঠিক আছে। তিথির কথা মতো আকাশ গিয়ে একটা লুঙ্গি পরে আসে। তারপর তিথি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে দুটো সানগ্লাস বের করে একটা নিজে পরে আর একটা আকাশকে পরিয়ে দেয়। তারপর নেশার ঘরে গাইতে থাকে, मुझको को थोड़ा राउंड घुमा के, अन्ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लस्सी मिला के, आ जाओ सारे मूड बना के। हे लुंगी डांस 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 लुंगी डांस। মাঝখান থেকে একটু বাদ পড়েছে তো। যদি আগের বারের মতো মায়ের না খেতে চাও, তাহলে যেমন গাইছি তার সাথে তাল মিলিয়ে নাচো। আমার ভুল ধরতে এসো না। আচ্ছা নাচছি। লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স। নেশার ঘরে দুজনেই পাগলের মতো নাচতে থাকে। তিথি তো নাচতে নাচতে লুঙ্গি খুলে মাথার উপরই ঘোরাতে থাকে। কপাল ভালো, ও লুঙ্গির নিচে আকাশের একটা শর্ট প্যান্ট ওপরে ছিল। নাচতে নাচতে ক্লান্ত হয়ে আকাশ সোজা বিছানায় শুয়ে পড়ে। একটু পরে তিথিও আকাশের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নেশার ঘরে দুজনে কি সব আবল তাবল বকতে বকতে ঘুমিয়ে পড়ে। সকালে আকাশের ঘুম ভাঙলে দেখে তিথি ওর বুকের উপর শুয়ে আছে। তিথির এলোমেলো চুলগুলো মুখের উপর ছড়িয়ে আছে। আকাশ আলতো হাতে তিথির চুলগুলো ঠিক করে দেয়, তারপর একমনে তিথির দিকে তাকিয়ে থাকে। তিথি দেখতে শ্যামলা হলেও ওর চেহারা একটা অন্যরকম মায়া আছে। সকাল সকাল ঘুমন্ত চেহারা দেখে মনে হয় কোনো বাচ্চা ঘুমিয়ে আছে। আকাশ মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে থাকে কিছু সময়। না চাইতেও ওর মুখ থেকে বেরিয়ে আসে, মাশাআল্লাহ, আমার বউ তো দেখতে খুবই সুন্দর আর মায়াবী। এতদিন এটা আমার নজরে পড়লো না কেন? হুট করেই আবারও নিজের জ্ঞানে ফিরে আসে আর বলে, এখন দেখো, দেখতে কত কিউট আর ইনোসেন্ট লাগছে। অথচ ও যে কি চিজ সেটা শুধুমাত্র আমিই জানি। শয়তানও ফেল করবে এর কাছে। যাই হোক, ও এমন মরার মতো শুয়ে আছে কেন? কালকে রাতে কি হয়েছিল আমার কিছু মনে পড়ছে না কেন? মাথাটাও কেমন ঝিম ধরে আছে। ও দুধ দিল, দুজনেই খেলাম, তারপর কি হয়েছিল? আচ্ছা ওকে ডাকি, ডেকে জিজ্ঞেস করি বরং কি হয়েছিল কাল। আকাশ তিথিকে হালকা ধাক্কা দিতে থাকে আর ডাকতে থাকে। আকাশে ডাকে তিথি কোনোরকম ভাবে চোখ মেলে। আকাশ বিড়াল বাচ্চার মতো ছোট ছোট করে চোখ মেলে তাকায়। ওর ঘুম এখনও কাটেনি। তিথিকে এভাবে তাকাতে দেখে আকাশের অনেক হাসি পায়, কিন্তু ও হাসে না। এই তিথি, ওঠো, অনেক বেলা হয়ে গেছে। আর একটু ঘুমাই, আমার অনেক ঘুম আসতেছে আর মাথা ব্যথা করছে। মাথা তো আমারও ঝিম ধরে আছে। বুঝতে পারছি না এমন কেন লাগছে। আমারও অনেক খারাপ লাগছে। আচ্ছা কালকে রাতে কি হয়েছিল বলো তো? আমি কিছু মনে করতে পারছি না। আমারও কিছু মনে পড়ছে না।
তুমি আর আমি দুধ খেলাম, তারপর কেমন যেন একটা মাথা ঘুরাচ্ছিল। তারপর কি হলো? তারপর কি হয়েছিল আমার মনে পড়ছে না কিছু। আজব কথাবার্তা, আমিও কিছু মনে করতে পারছি না। আচ্ছা, দুধটা তোমাকে কে দিয়েছিল বলো তো? দুধটা তো টিয়া আমাকে দিয়েছিল, দিয়ে বলল খালামণি নাকি দুধটা পাঠিয়েছে আর বলেছে আমরা দুজনে যেন দুধটা খাই, এটা নাকি নিয়ম। ও আচ্ছা। আচ্ছা, ওঠো, ফ্রেশ হতে যাও। যাচ্ছি। কথাটা বলে তিথি ফ্রেশ হওয়ার জন্য উঠে বসে আড়মোড়া ভেঙে একটা হাই তোলে। হঠাৎ করে নিজের পোশাকের দিকে তাকাতেই ওর চোখ বড় বড় হয়ে যায়। ও জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। তিথির চিৎকারে আকাশ লাফিয়ে ওঠে আর তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরে। এইভাবে চিৎকার করছো কেন? সারা বাড়ি মেহমান ভরা, তোমার চিৎকার শুনলে তারা কি ভাববে? এখন সাধু সাজা হচ্ছে তাই না? সত্যি করে বলো তো, তুমি কালকে আমার সাথে কি করেছো? হ্যাঁ, আজব তো, আমি আবার তোমার সাথে কি করলাম? তুমি আমার সাথে কিছু করোনি? না। তাহলে আমার পরনের শাড়ি গেল কই? আমার গায়ে এই শার্ট কেন? সেটা আমি কিভাবে জানবো? কালকে যে কি হয়েছে সেটা তো আমারও মনে পড়ছে না। ওই দুধ খাওয়ার পর থেকে সব এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি দুধের সাথে কিছু মেশাওনি তো? আমি দুধের সাথে কি মেশাবো? হ্যাঁ, আমার নিজেরই তো কিছু মনে পড়ছে না। ছিলাম শাড়ি পরে, এখন দেখছি শাড়ির বদলে শার্ট আর শার্ট প্যান্ট। বুঝলাম না কি থেকে কি হলো। আমার তো মনে হয় তুমি কিছু করেছো, না হলে আমার গায়ে শাড়ির বদলে শার্ট কেন? বললাম তো আমি কিছু করিনি। আর যদি করতামও, তাতেও বা কি এমন ক্ষতি হতো শুনি? তুমি আমার বিয়ে করা বউ, তোমার উপরে আমার সম্পূর্ণ অধিকার আছে। আমার যা খুশি আমি করতে পারি, কি পারি না? হ্যাঁ, তা পারো, কিন্তু কাল যে কি হলো। মানুষের বাসরাতের স্মৃতি আজীবন মনে থাকে, আর আমরা বাসরাতে কি হয়েছিল সেটাই মনে করতে পারছি না। যাই হোক, যাও, ফ্রেশ হয়ে এসো। এত বেলা অবধি রুমে থাকলে মানুষ খারাপ ভাববে। যাচ্ছি। তিথি উঠে গিয়ে গোসল সেরে আসে। গোসল করে তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ও হালকা আকাশি রঙের একটা জামদানি শাড়ি পরে। আকাশও গিয়ে গোসল সেরে আসে। তারপর দুজনে একসাথে নিচে নামে। তিথি আর আকাশকে একসাথে নামতে দেখে টিয়া আর ওর মা হিংসায় জ্বলতে থাকে। ডাইনিং টেবিলে আকাশের দাদাবাড়ির দিকে মুরব্বীরা খেতে বসেছে। তিথি গিয়ে সবাইকে সালাম দেয়। সবাই ওর সালামের জবাব দেয়। আকাশের চাচারা সবাই গ্রামে থাকে, ওর দাদা নেই। আরও 2 বছর আগে মারা গেছে। ওর দাদি ওর চাচাদের কাছেই থাকেন, মাঝে মধ্যে এখানে আসেন বেড়াতে। আকাশের দাদি তিথিকে দেখে বলেন, মাশাল্লাহ, নাতবো আমার দেখতে ভারী মিষ্টি। আকাশের মা, তুমি একদম ঠিকঠাক মেয়ে পছন্দ করেছো আমার আকাশের জন্য। দেখি নাতবো, এদিকে এসো তো। জি দাদি, বলুন। তোমার হাত দুটো এদিকে বাড়িয়ে দাও তো। দাদির কথা মতো তিথি ভদ্র মেয়ের মতো ওনার দিকে হাত দুটো বাড়িয়ে দেয়। দাদি নিজের ছোট ব্যাগ থেকে একটা মোটা সোনার রুলি বের করে তিথির হাতে পরিয়ে দেন। রুলিটা অনেক মোটা, দেখে বোঝা যায় বেশ দামি হবে রুলিটা। টিয়ার মা আর টিয়া লোভাতুর দৃষ্টিতে রুলিটার দিকে তাকিয়ে থাকেন আর মনে মনে আফসোস করতে থাকেন রুলিটা তিথি পাওয়ার। মা, এই চুড়িটা অনেক দামি তাই না? এটা চুড়ি না, এগুলোকে রুলি বলে। এটা দেখে তো মনে হচ্ছে এতে অনেক স্বর্ণ আছে, বেশ দাম আছে এটার। আজকে যদি তোর সাথে আকাশের বিয়ে হতো, এই রুলিটা তুই পেতি। দেখ কেমন চমকাচ্ছে রুলিটা। তোমার ননদ আর নন্দাই তো আমাকে রেখে ওই বাপ মা মরা কালো এতিমটাকে নিজেদের ছেলের বউ বানালো। এখন যা যা আমার পাওয়ার কথা ছিল সেগুলো সব ও পাবে। তুই চিন্তা করিস না, ওকে এখন এসব পেতে দে, কটা দিন যাক। ও যখন আকাশের জীবন থেকে আউট হবে আর তুই আকাশের বউ হবি, তখন এসব কিছু তোর হবে। এখন ভাব ওকে কিভাবে আকাশের জীবন থেকে বের করবি। বাহ, রুলি দুটো তো একদম তোমার হাতের মাপের দেখছি। এই দুইটা আমার মায়ের রুলি, একেবারে খাঁটি সোনা। খাঁটি সোনা খাঁটি মানুষের হাতেই পরিয়েছি আমি। রুলি দুটো পরানোই হাত দুটোও কত সুন্দর লাগছে দেখো। ধন্যবাদ দাদি। তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে, আপনি ভালোবেসে এটা দিয়েছেন, এতেই আমি খুব খুশি হয়েছি। তিথি সকল মুরব্বীদের আর আকাশের কাকা কাকিদের খাবার পরিবেশন করে দেয়। তারা সবাই খেয়ে উঠে যাওয়ার পরে আকাশের বাবা মা মামা মামি খেতে বসে।
আকাশ গিয়ে একটা চেয়ারে বসে, ওর পাশে আর একটাই চেয়ার খালি ছিল। তিথি গিয়ে সেখানে বসতে যাবে তার আগে টিয়া গিয়ে বসে পড়ে। টিয়াকে আকাশের পাশে বসতে দেখে তিথির রাগ হয়। আকাশও কিছুটা বিরক্ত হয়, কারণ টিয়া একটা গায়ে পড়া মেয়ে। তিথি চুপচাপ সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। ওর মুখটা একদম ফ্যাকাশে হয়ে থাকে। এতক্ষণের হাসিটা ওর মুখ থেকে গায়েব হয়ে যায়। ও গম্ভীর মুখে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে দেখে টিয়া মনে মনে বলে, কেমন দিলাম? খুব শখ না আমার আকাশের পাশে বসে খাবার খাওয়ার? নাও খাও এখন। আজকে ওর পাশে বসা থেকে আটকালাম, এরপরে ওর জীবন থেকে বের করে দেব। আর তুমি শুধু চুপচাপ দেখেই যাবে, কিছু করতে পারবে না। টিয়া, তুই বরং একটু পরে খেতে বস। দেখছিস না আকাশ খেতে বসেছে আর তিথি দাঁড়িয়ে আছে। নতুন বউ এভাবে দাঁড়িয়ে থাকাটা খারাপ দেখায়। নতুন বর বউ একসাথে খেতে বসে বিয়ের পরের দিন। তুমি আমার মেয়েটাকে কেন বলছো আকাশের মা? ও সেই ভোরে উঠেছে, কখন থেকে বলছে খিদে পেয়েছে, কিন্তু তোমার শ্বশুর বাড়ির গুরুজনেরা খাচ্ছিল তাই অপেক্ষা করছিল না খেয়ে। এখন আবার যদিও অপেক্ষা করাও, মেয়েটা খিদেই মতো মরেই যাবে। এমনিতেই মেয়েটা আমার কেমন শুকিয়ে গেছে এই কয়দিনে। তাছাড়া নতুন বউ তো আর বাইরের কেউ না, এ বাড়িতেই তো থাকতো ও। ঘুম থেকে উঠেছেও দেরিতে, ওর হয়তো এখনো খিদে পায়নি। একটু টাইম ও যদি অপেক্ষা করে তাতে খুব একটা সমস্যা হবে না। বাড়ির বউ হয়েছে, একটু তো স্যাক্রিফাইস করতেই হবে নাকি? কিন্তু ব্যাপারটা খারাপ দেখায়। নতুন বউ দাঁড়িয়ে অপেক্ষা করবে আর আমরা সবাই খেয়ে নেব। যতই ও বাড়ির মেয়ে হোক না কেন, এখনও এ বাড়ির বউ। তাই বাড়ির বউ হিসেবে ওর যেমন দায়িত্ব আছে, আমাদেরও কিছু দায়িত্ব আছে ওর প্রতি। থাক না খালামণি, সমস্যা নেই, তোমরা বরং খেয়ে নাও, আমি একটু পরে খাচ্ছি। আমার তেমন ক্ষুধাও লাগেনি। তোমরা খাওয়া শুরু করো, আমি গিয়ে সোফায় বসছি। কথাটা বলেই তিথি গিয়ে সোফায় বসে আর টিয়া সেটা দেখতে পেয়ে মাথা নিচু করে মুচকি হাসতে থাকে। টিয়ার হাসি আর কেউ না দেখলেও আকাশ দেখে ফেলে। ও রাগ হতে থাকে টিয়াকে দেখে। ও সোফায় বসা তিথির দিকে তাকায়, দেখে তিথি চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে। আকাশ যতই তিথিকে ডিভোর্স দিতে চাক, কিন্তু এমনিতেও তিথিকে খুব ভালোবাসে। আগেও তিথিকে ভয় পেলেও তিথির জন্য ও খুব পজিটিভ ছিল। সব কাজিনদের ভিতরে তিথির সাথে ওর ভালো সম্পর্ক ছিল। তিথিও সবসময় ওকে আগলে আগলে রাখতো। আজকে তিথির এই অবস্থা দেখে ওর খুব খারাপ লাগে। ও নিজের প্লেট পাশে রেখে আরেকটা প্লেট নিয়ে সে তারতে খাবার বাড়তে থাকে। আকাশকে খাবার বাড়তে দেখে টিয়া মনে মনে ভাবে আকাশ হয়তো ওর জন্য খাবার বাড়ছে। ও মনে মনে খুব খুশি হয় আর আকাশকে বলে, আরে তুমি কেন কষ্ট করছো? দাও, আমার কাছে দাও। চুপচাপ নিজের কাজ করো। বসেছিলে চুপ করে বসে থাকো, আমার কাজে ডিস্টার্ব করো না। টিয়া আর কিছু না বলে চুপ করে বসে থাকে। নিজেদের প্লেটে কোনো খাবারও নেয় না। আকাশের খাবার বাড়া হয়ে গেলে ও সেই প্লেট আর নিজের প্লেট নিয়ে ডাইনিং টেবিল থেকে উঠে চলে যায়। ও গিয়ে তিথির পাশে সোফায় বসে পড়ে। আকাশকে তিথির পাশে গিয়ে বসতে দেখে টিয়া বুঝে যায় খাবারটা আকাশ ওর জন্য না, তিথির জন্য বাড়ছিল। ও ভিতরে ভিতরে রাগে ক্ষোভে ফুঁসতে থাকে আর আকাশ ও তিথির দিকে তাকিয়ে থাকে। আকাশকে খাবার প্লেট হাতে নিজের কাছে আসতে দেখে তিথি অনেক খুশি হয়, তবুও বলে, তুমি আবার উঠে আসতে গেলে কেন? কেন, তুমি শুনলে না মা কি বলল? নতুন বর বউ একসাথে খাবার খেতে হয়। আর তাছাড়া আমি খাবো, তুমি বসে থাকবে, এটা আমার কাছেও খারাপ লাগছে। নাও এবার খাওয়া শুরু করো। তুমি যে আমার জন্য উঠে এলে, এতে করে একজন তো রাগে হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। কে? ওই যে টিয়া ম্যাডাম, দেখো কেমন শকুনের মতো তাকিয়ে আছে। ওর যা মনে চাই করুক, তুমি খাও তো। ও তাকিয়ে থাকলেই তো আর আমি ওর কাছে গিয়ে বসবো না, তাই না? ও তোমাকে পছন্দ করে, তাই না? মামা মামি আমাদের বিয়ের আগে ওর আর তোমার বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু খালামণি বারণ করে দেয়। আচ্ছা, আগের দিন রাতে দুধে ও কিছু মিশায়নি তো? হতেও পারে, যেহেতু দুধটা ও দিয়েছিল তাই এই শয়তানি কাজটা ওরই করা। এমনিতে কি কম শয়তান নাকি? আমাদের বাসর নষ্ট করার জন্য ইচ্ছা করে ওই কাজটা করেছে, বুঝলে? আজকেও দেখলে না কিভাবে ইচ্ছে করে আমার জায়গায় বসে পড়লো। মামি বলল ও নাকি ভোরে উঠেছে। ও কি ভোরে ওঠার মেয়ে নাকি? আবার অন্যদের খাওয়া শেষ হওয়ার অপেক্ষাও কোনোদিন করবে না। সবটাই মিথ্যা। মামিও নিজের মেয়ের সাথে মিলে আছে। সেটাই ভাবছি। অপেক্ষা আর ও, এটা তো অকল্পনীয় ব্যাপার স্যাপার। আমার না এখন একটা কাজ করতে খুব ইচ্ছে করছে। কি কাজ? ওকে আরো জ্বালাতে ইচ্ছে করছে। সেটা কিভাবে? তুমি আমাকে খাইয়ে দাও, আমিও তোমাকে খাইয়ে দিচ্ছি। আর হেসে হেসে কথা বলো, দেখো আগুন কেমন জ্বলে। তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি আসে কোথা থেকে? হ্যাঁ, শয়তানের খালাতো বোন একটা।
হ্যাঁ ঠিকই তো, তুমি শয়তান আর আমি তোমার খালাতো বোন। নাও এখন যা বললাম করো তো। তিথির কথা মতো আকাশ নিজের প্লেট থেকে পরোটা আর মাংস নিয়ে তিথিকে খাইয়ে দেয়। তিথিও নিজের প্লেট থেকে পরোটা আর মাংস নিয়ে আকাশকে খাইয়ে দিতে থাকে। ডাইনিং টেবিলে বাকিরা সবাই নিজেদের খাওয়ায় ব্যস্ত, তাই কেউ আর আকাশ ও তিথির দিকে তাকায় না। কিন্তু টিয়া রাগী চোখে ওদের দিকে তাকিয়ে থাকে। আকাশ আর তিথি আর চোখে টিয়াকে দেখতে থাকে আর হেসে হেসে কথা বলতে থাকে। ওদের দুজনকে এভাবে একসাথে দেখে সহ্য করতে না পেরে টিয়া তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে চলে যায়। টিয়াকে চলে যেতে দেখে আকাশ আর তিথি হাসতে থাকে। আকাশের চোখ হঠাৎই তিথির উপরে পড়ে। তিথিকে এমন প্রাণ খুলে হাসতে দেখে আকাশ মুগ্ধ হয়ে তিথির দিকে তাকিয়ে থাকে। একটু পরে তিথিও আকাশের দিকে তাকালে দুজনেই চোখাচোখি হলে আকাশ কিছুটা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়। আকাশকে লজ্জা পেতে দেখে তিথি বলে, আমি কিন্তু দেখেছি তুমি এত সময় আমার দিকে তাকিয়েছিলে, এখন চোখ সরালেও লাভ নেই। তা হঠাৎ এমন তাকিয়ে থাকার কারণ কি শুনি? আগে তো এইভাবে তাকাতে না। হঠাৎই তোমাকে অন্যরকম সুন্দর লাগছে, আগে এমন লাগতো না তাই তাকাতাম না। অন্যরকম সুন্দর বলতে? বউ বউ সুন্দর লাগছে। কথাটা বলে আকাশ মুচকি হাসতে হাসতে উঠে চলে যায়। আর তিথি লজ্জায় মুখ লাল করে বসে থাকে। আকাশ রুমে গিয়ে তিথির কথা মনে করে মুচকি মুচকি হাসতে থাকে। তখনই ওর ফোনে নিলয়ের কল আসে। আকাশ কলটা রিসিভ করে। কিরে শালা, বউকে পেয়ে তো দেখছি আমাকে ভুলেই গিয়েছিস একদম। আরে ধর কি যে বলিস না, তোকে ভোলা কি সম্ভব? আসলে দাদাবাড়ি থেকে কাকারা কাকিরা দাদি আরও অনেক আত্মীয় এসেছে, তাদের সাথে সারাদিন সময় কাটিয়েছি। এই মাত্র খেলাম, এখন একটু ফ্রি হয়ে রুমে আসলাম। আমিও ভাবছিলাম তোকে কল করব, তার ভিতরে তুই কল দিলি। আমার কথা ভাবছিলি নাকি তোর বউয়ের কথা ভাবছিলি বলতো? যাই হোক, আগের দিনের প্ল্যান কাজে দিয়েছিল? ধুর আর প্ল্যান, একটা প্ল্যানও কাজে দেয়নি। ওকে নাম ধরে ডাকাই তুমি করে বলাই ও বিন্দুমাত্র রাগ, বিন্দুমাত্র রিয়্যাক্ট করেনি, উল্টো আরও খুশি হয়েছে। কি বলিস কি, আরো খুশি হয়েছে? তাহলে প্ল্যান তো শুধু ফ্লপ না, উল্টো কাজ করেছে। ও তো তোর প্রতি আরো ইন্টারেস্টেড হয়ে গেছে। আর লাস্ট প্ল্যান? ওইটা হয়নি এখনো। কেন হয়নি? কাল রাতে কী যে হলো, আমি আর তিথি এক গ্লাস দুধ খেলাম, তারপর শরীরটা কেমন যেন খারাপ লাগছিল, মাথা ঘুরাচ্ছিল। তারপর কি হয়েছে আমার বা তিথির কারো মনে নেই। কি বলিস? দুধে কিছু মেশানো ছিল না তো? আমার আর তিথিরও তেমনটাই মনে হচ্ছে, আর একজনকে সন্দেহও হচ্ছে। আচ্ছা, এখন এসব বাদ দে। তুই কি ওইটার কোনো স্টেপ শুরু করেছিলি? মানে ওকে জড়িয়ে ধরা বা কিস করা কোনো ধাপ কি শুরু করেছিলি? হ্যাঁ, কিস করেছিলাম। ও নিজেও রেসপন্স করেছে, কিন্তু ওইটার কথা বলার পরে মনে হলো আমাকে অ্যাভয়েড করছিল। তার মানে ওর ওইটা পছন্দ হয়নি। এটাই সুযোগ, আজকে রাতে ওকে কাছে টানবি। ও যদি রাজি না হয় জোর করে করবি, তারপর দেখ কেমন রেগে যায়। হ্যাঁ, আজকে রাতে এটা অ্যাপ্লাই করব। আমি তো চাই ও যেন রেগে যায়, আমাকে খারাপ ভাবে, আর নিজে থেকে আমার জীবন থেকে সরে যায়। তাহলে যা বললাম তাই কর। অল দ্য বেস্ট। এবারে প্ল্যানটা যেন কাজে দেয় সেই দোয়া করি। হ্যাঁ, এবারে প্ল্যানটা যেন সাকসেস হয়। আচ্ছা বাই, রাখছি। আকাশ কলটা কেটে পিছনে তাকিয়ে দেখে তিথি দাঁড়ানো। নিজের পেছনে তিথিকে দাঁড়াতে দেখে আকাশ কিছুটা ভয় পায়। ও মনে মনে এই ভয় পায় যে তিথি সব শুনে ফেলেছে কিনা। ও তিথিকে জিজ্ঞেস করতেই যাবে, তার আগে তিথি নিজেই বলে, কিসের প্ল্যানের কথা বলছিলে? তিথির কথা বলার ধরন দেখে আকাশ বুঝতে পারে তিথি সব কিছু শোনেনি, শুধুমাত্র কোন রকম একটু শুনেছে। তাইও তিথির মন ঘোরাতে বলে, কালকে রাতে যেটা অপূর্ণ থেকে গেছে সেটা পূর্ণ করার প্ল্যান। কি আবার অপূর্ণ থেকে গেছে? ঠিক বুঝলাম না। কেন, আমাদের বাসর। আকাশের মুখে বাসরের কথা শুনে তিথি গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। সেটা দেখে আকাশ ভাবে তিথি হয়তো রেগে যাচ্ছে, কারণ রাগলে ওর গালগুলো লাল হয়ে যায়। তিথি লজ্জায় মাথা নিচু করে নেয়। এদিকে আকাশ ভাবে তিথি মাথা নিচু করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। ও নিজের মন মতো আকাশ কুসুম চিন্তা করতে থাকে আর খুশি হতে থাকে। ও তিথির একদম কাছাকাছি গিয়ে বলে, বলছি কালকের অপূর্ণ কাজটা আজকেই পূরণ করে ফেলি, কি বলো? তিথি লজ্জায় কোনো কথাই বলতে পারে না। এদিকে আকাশ ওর লজ্জাকে রাগ মনে করে মহা খুশি হতে থাকে। ও তিথির পাশ কাটিয়ে গিয়ে দরজার ভিতর থেকে ভালো করে লক করে দেয়। আর তারপর তিথির পিছনে এসে ওর কোমর জড়িয়ে ধরে। তারপর তিথির ঘাড়ে চুল সরিয়ে সেখানে আলতো করে একটা চুমু খায়। শিহরে নেই, তিথি কেঁপে ওঠে। ও চোখ বুজে নেয় পরম আবেশে। আকাশ তিথিকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তিথি তখনও চোখ বন্ধ করে মাথা নিচু করে থাকে। আকাশ তিথির থুতনি ধরে ওর মুখটা উঁচু করে, কিন্তু তিথি তখনও চোখ বন্ধ করেই থাকে। আকাশ মনে মনে
মনে করে তিথির রাগের জন্য এমন করছে। ও মুচকি একটা হাসি দিয়ে তিথির কপালে একটা কিস করে। তারপর তিথির দুই গাল দুই চোখের পাতায় নাকের ডগায় কিস করে। তিথির চোখ তখনও বন্ধ। আকাশ তিথির ঠোঁটে কিস করতে থাকে। তিথিও রেসপন্স করে। তিথি এবার চোখ খুলে আকাশের চোখের দিকে তাকায়। আকাশ তিথির চোখে নিজের জন্য গভীর ভালোবাসা দেখে। ওরা দুজনেই একে অপরকে কিস করতে থাকে। আকাশ আর তিথি দুজনেই খুব উত্তেজিত হয়ে ওঠে। একে অপরকে জড়িয়ে ধরে একে অপরের ঠোঁটে পাগলের মতো কিস করতে থাকে। ওদের দুজনের শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসে। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওরা একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। আকাশ তিথিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তিথির শরীর থেকে আস্তে আস্তে শাড়িটা টেনে খুলে ফেলে। তিথি লজ্জায় আর শিহরণে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আকাশ তিথির ঠোঁটে গালে আবারও কিস করে। তিথির কানে লতিতে একটা মৃদু কামড় দিয়ে বলে, সবাই বাসর রাত করে, চলো বউ আমরা বাসর দিন করি। আজকে কিন্তু আমি কোনো বাধা মানব না। তুমিও আমাকে কোনো কিছুতে বাধা দেবে না। একটু ব্যথা করবে, কিন্তু একটু কষ্ট করে সেটা সহ্য করে নিও প্লিজ। তাও আমাকে আটকেও না। এই ব্যথা সহ্য করতে আমি প্রস্তুত আছি, কিন্তু প্লিজ একটু আস্তে, একেবারে বেপরোয়া হয়ে যেও না আবার। তিথির সম্মতি পেয়ে আকাশ আবারও তিথিকে কিস করতে শুরু করে। তিথির গলায় কিস করতে থাকে আর ওর সমস্ত শরীরে নিজের হাতের বিচরণ করাতে থাকে। তিথি বারবার কেঁপে ওঠে। আকাশ উত্তেজনায় এটা খেয়াল করে না। তিথি ওর কাজে রাগ না করে আরও খুশি হয়েছে। ওর মতো তিথিকে কিস করতে থাকে। আস্তে আস্তে ও নিচে নামতে থাকে। তারপর তিথিকে সর্বোচ্চ ব্যথার সুখ দিয়ে আদর করতে থাকে। তিথিও সবটা উপভোগ করতে থাকে। আকাশকে কোনো রকম বাধা দেয় না ও। দুজনেই একে অপরের ভালোবাসায় পাগল হয়ে যেতে থাকে। সবশেষে আকাশ তিথিকে নিজের বুকের ভেতরে নিয়ে বলে, কি ম্যাডাম, খুশি তো? হুম। পরে আবার বলো না বয়সে ছোট জামাই তোমাকে স্যাটিসফাইড করতে পারে না। না, বলবো না। খুব বেশি ব্যথা পেয়েছো? একটু বেশি। ওটা সমস্যা না, একদিন তো পেতেই হতো এই ব্যথা। ভালোবাসার মানুষকে খুশি করতে এতটুকু ব্যথা সহ্য করতেই হয়। এটা তেমন কোনো বড় বিষয় না। ভালোবাসার মানুষ বলতে? আমি তোমাকে ভালোবাসি আকাশ, অনেক বেশি ভালোবাসি। তোমার কোনো ধারণাই নেই আমি তোমাকে কতটা পাগলের মতো ভালোবাসি। কবে থেকে ভালোবাসো তুমি আমায়? কই কখনো বলনি তো। ওই যে আমরা ফুল ফ্যামিলি মিলে কক্সবাজার গেলাম না গত বছর, তখন যে আমি সমুদ্রে ডুবে যাচ্ছিলাম, তুমি পরে বাঁচালে। সেন্সলেস হয়ে যাওয়ায় নিজের মুখ দিয়ে সিপিআর দিলে। সেদিন থেকেই আমি কিভাবে যেন তোমাকে ভালোবেসে ফেলেছি। আর যদি বলো তোমাকে কেন জানাইনি, তাহলে সেটার কারণ হচ্ছে আমাদের বয়স। তুমি আমার থেকে ছোট, আবার আমাকে ভয় পেতে, তাই আমিও চাইনি তোমাকে ভালোবাসি সেটা জানাতে। যদি আমায় ভুল বুঝতে তখন কি হবে, এই চিন্তাতেই কিছু বলিনি। কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি। আর দেখো আল্লাহ কিভাবে তোমাকে আমার করে দিল। ও আচ্ছা আচ্ছা, এখন ওঠো, উঠে গোসল সেরে নাও। আমিও গোসল করব। যাচ্ছি। ব্যথা বেশি করলে বলো আমায়, তাহলে বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। আগে উঠে একটু হাঁটো তো, দেখো ব্যথা কেমন করছে, ঠিকঠাক হাঁটতে পারছো কিনা। আবার ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার? এইসব কি ডাক্তারকে বলা যায় নাকি? তোমার না আসলে কোনো জ্ঞান বুদ্ধি নেই। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি বরং ওষুধ এনে দেব। আগে ওঠো, দেখো ব্যথা কেমন কি। উঠছি। তিথি বিছানা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু হাঁটতে গিয়ে দেখে অতিরিক্ত ব্যথার জন্য ঠিকমতো হাঁটতে পারছে না। ও অসহায় মুখ করে আকাশের দিকে তাকায়। আকাশ জিজ্ঞেস করে, অনেক ব্যথা করছে? তিথি মাথা নাড়িয়ে সায় জানায়, আচ্ছা এখন গিয়ে গোসল করে আসো, বিকালে আমি ওষুধ এনে দিব। গোসল সেরে এসে একটা ঘুম দাও। আমি সবাইকে বলে দেব তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। সবাই কি ভাবে বলো তো? যার যা ভাবার ভাবুক। তিথির কথা না বাড়িয়ে গোসল করতে চলে যায়। একটু পরেই তিথি বের হলে আকাশ গোসল করতে যায়। তিথি দেখে টেবিলের উপর এক গ্লাস গরম দুধ রাখা, যেটায় সামান্য হলুদ মেশানো। পাশে একটা ছোট্ট চিরকুট রাখা, চিরকুটে লেখা পুরো দুধটা শেষ করবে। হলুদ মেশানো গরম দুধ খেয়ে দেখো অনেকটা আরাম পাবে। হাতে লেখাটা যে আকাশে সেটা তিথি খুব ভালো মতোই বুঝতে পারে। ও মুচকি হেসে দুধটা খেয়ে নেয়। তারপর বিছানায় চোখ বুজে শুতেই ওর চোখে ঘুম চলে আসে। কখন যে ও ঘুমিয়ে পড়ে তাও নিজেও বুঝতে পারে না। আকাশ গোসল করে এসে তিথিকে ঘুম থেকে আর ডাকে না। রেডি হয়ে বেরিয়ে পড়ে ফার্মেসি থেকে তিথির জন্য ওষুধ আনতে। ঘুম ভাঙার পরে আকাশকে কোথাও দেখতে না পেয়ে তিথি ফ্রেশ হয়ে রুমের বাইরে আসে। ও বাইরে করিডোর দিয়ে হাঁটতে থাকে। আড়াল থেকে টিয়া ওকে দেখতে পায় আর নিজের মনে নিজে বিড়বিড়িয়ে বলে,
সারাদিন কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে এখন আবার মহারানী সেজে গুজে হাঁটতে বেরিয়েছে। বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার, নিজের থেকে বয়সে ছোট্ট বাচ্চা একটা ছেলেকে বিয়ে করেছে। শরীরে মিনিমাম লাজ লজ্জা থাকলে এভাবে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতো না। আমার আর আকাশের বয়সের গ্যাপটা একদম পারফেক্ট, পাশাপাশি ও আমাদের কতটা মানায়, একদম মেড ফর ইচ আদার। সেখানে আকাশের থেকে বয়সে এত বড় একটা মেয়ে আমাদের মাঝে উড়ে এসে জুড়ে বসেছে। একে এমন শিক্ষা দেব না, বাপ বাপ বলে পালাবে এই বাড়ি থেকে। কিন্তু কি করা যায়? কথাটা ভাবতে ভাবতে টিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। ও পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। তিথি টিয়ার দিকে আসতে থাকে। তিথি যেহেতু আকাশকে খুঁজতে খুঁজতে আসছিল, তাই ও কিছুটা অন্য মানুষ্ক থাকে। ও টিয়াকে খেয়াল করে না। তিথি টিয়ার একদম কাছাকাছি আসতেই টিয়া নিজের একটা পা সামনে এগিয়ে দেয়। আর অন্য মনস্ক থাকার জন্য তিথি টিয়ার বাড়িয়ে দেওয়া পাটা খেয়ালও করে না। ও টিয়ার পায়ের সাথে বেঁধে পড়ে যেতে নাই, ভয়ে ও চোখ বুজে নেয়। কিন্তু একটু পরে ও খেয়াল করে ও নিচে পড়ে যায়নি বা কোনো ব্যথাও পায়নি, কিন্তু ও হাওয়ায় ভাসছে আর কেউ একজন ওর কোমরে পেঁচিয়ে ধরে রেখেছে। ও আস্তে আস্তে করে পিট পিট করে চোখ মেলে তাকায়। ওকে আকাশ ধরে রেখেছিল। আকাশ এক হাতে তিথির কোমর জড়িয়ে ধরে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। নিজের সামনে আকাশকে দেখে তিথি কিছুটা স্বস্তি পায়। ওর চোখ আকাশের চোখে পড়তেই ও খেয়াল করে আকাশ এক নজরে ওর দিকেই তাকিয়ে আছে। ওর চাহনিতে নেই কোনো চাহিদা, লালসা, যৌনতা। যেটা আছে সেটা হচ্ছে মুগ্ধতা আর ভালোবাসা। তিথিও কেন যেন আর চোখ ফেরাতে পারে না। ও নিজেও এক নজরে আকাশের চোখের দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর আকাশ আর তিথি দুজনেই হুঁশ ফেরে। তিথি সোজা হয়ে দাঁড়ায়। আকাশ আর তিথিকে এমন অবস্থায় দেখে টিয়া হিংসায় জ্বলে পড়ে যেতে থাকে। ও খুব সাবধানে পর্দার আড়াল থেকে সরে যায়। আকাশকে দেখে তিথি বলে, তুমি কি কোথাও গিয়েছিলে? আমি আসলে ঘুম থেকে উঠে তোমাকে দেখতে না পেয়ে খুঁজতেছিলাম, কিন্তু হঠাৎ করে কি একটায় যেন হোঁচট খেলাম, বুঝতে পারিনি। তুমি না থাকলে আজকে আমার কোমরটাই শেষ হয়ে যেত। আমি একটু ফার্মেসিতে গেছিলাম তোমার জন্য ওষুধ আনতে। তুমি ঘুমিয়েছিলে তাই আর ডাকিনি। যাই হোক, এখন চলো কিছু খেয়ে ওষুধ খেয়ে নেবে। চলো। আকাশ নিজের রুমের দিকে যেতে থাকে। ওর পিছনে তিথিও যেতে থাকে। হঠাৎ করেই তিথির মাথাটা কেমন যেন ঘুরিয়ে ওঠে। ও চোখের সামনে সবকিছু অন্ধকার দেখতে থাকে। মাথা ঘুরে পড়ে যেতেই নিবে, তখনই ওর পাশে একটা টেবিল ধরে নেয়, কিন্তু ওর হাতে ধাক্কা লেগে টেবিলের উপরে থাকা ফুলদানিটা নিচে পড়ে যায়। আকাশ অনেকটাই এগিয়ে গিয়েছিল। ফুলদানি পড়ার শব্দে পিছনে ফিরে দেখে তিথির চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে, আর ও এমনভাবে টেবিলটা ধরে আছে দেখে মনে হচ্ছে ছেড়ে দিলে এখনই পড়ে যাবে। আকাশ তাড়াতাড়ি তিথির কাছাকাছি গিয়ে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো তোমার হঠাৎ? কোথায় সমস্যা হচ্ছে? শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? না না, ডাক্তার ডাকতে হবে না। আগে আমার হাতটা ধরে একটু রুম পর্যন্ত নিয়ে চলো, তারপর বলছি কি হয়েছে। আচ্ছা চলো। তিথি হাত ধরতে বললেও আকাশ ওকে সোজা কোলে তুলে নেয়। কোলে নিয়ে ঘর পর্যন্ত যায়, বিছানার কাছে গিয়ে ওকে নামিয়ে দেয়। তারপর জিজ্ঞেস করে, এবার বলো কি হয়েছে? মাথা ঘোরাচ্ছে, শরীর খারাপ লাগছে অনেক, ডাক্তারকে কল দেই? আরে তেমন কোনো বড় ব্যাপার না, তুমি এত টেনশন নিও না, ডাক্তার ডাকতে হবে না। কিন্তু তোমাকে দেখে তো সুস্থ লাগছে না। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি ঠিক নেই। আচ্ছা, করার জন্য সমস্যা হচ্ছে নাকি তোমার? আরে না, আমার আসলে পিরিয়ড হয়েছে, আর এমনিতেই প্রেশার লো, তো তাই মাথাটা ঘুরে গেছিল। লো প্রেশারের জন্য প্রায়ই আমার এমন হয়, তুমি চিন্তা করো না। আচ্ছা, ডাক্তার না দেখাও ঠিক আছে, কিন্তু আমি ওষুধ এনে দেবো প্রেশারের জন্য, সেগুলো নিয়মিত খাবে। আচ্ছা ঠিক আছে, বাইরের থেকে এসেছো, এখন আগে যাও ফ্রেশ হয়ে এসো। যাচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায়। আকাশ যেতেই তিথি মাথার চুল চেপে ধরে। ব্যথায় ওর মাথা ছিঁড়ে যাচ্ছিল। এমনটা ওর প্রায় সময় হয়, কিন্তু ওভাবে এটা হয়তো নর্মাল মাথা ব্যথা, তাই কখনো সিরিয়াসলি নেয় না। কিন্তু এই কদিন হলো মাথা ব্যথাটা একটু বেশি বেড়েছে। হুটহাট ব্যথা করে মাথা ঘোরায়। যখন ব্যথা ওঠে, শোয়া থেকে উঠে বসতে গেলে মনে হয় মাথার ভিতরেই ঘিলু নড়ে যাচ্ছে। আজকেও তেমন ব্যথা করছে। তিথি নিজের চুল নিজেই টানতে থাকে। একটু পর বাথরুমের দরজা খোলার শব্দ পেয়ে ও চুল ছেড়ে দিয়ে চুলগুলো ঠিক করে সোজা হয়ে বসে। তিথি যথাসম্ভব নিজেকে ঠিক দেখানোর চেষ্টা করে। আকাশ রুমে এসে তিথির কপালে একটা চুমু দিয়ে তিথির জন্য খাবার আনতে নিচে চলে যায়। খাবার নিয়ে এসে তিথিকে খাইয়ে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে দেয়। তারপর তিথির চুলে তেল লাগিয়ে দেয়। তিথির কপালে একটা চুমু দিয়ে ওকে নিজের বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তিথি ঘুমিয়ে যাওয়ার পরে আকাশ উঠে গিয়ে নীলাকে কল দেয়। কিরে সূর্য, আজকে কোন দিকে দিয়ে উঠলো? তুই তো শালা বউ পেয়ে আমাকে একদম ভুলেই গিয়েছিস। তারপর বল, ওইদিকে কি অবস্থা? বাসর টাসর হলো? হ্যাঁ হয়েছে। তারপর কি হলো? ও রাগ করেনি? ঝগড়া ঝামেলা কিছু হয়নি? না, এই প্ল্যানও ফ্লপ।
কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না, বুঝলাম না এমন কেন হলো। কারণ ও আমাকে ভালোবাসে। কি? আরে আস্তে চিল্লা, যা শুনেছিস ঠিকই শুনেছিস, ও আমাকে ভালোবাসে। দূর, মজা নিস না তো। হয়তো বউ হিসেবে তো সবকিছু মেনে নিচ্ছে, কিন্তু তার মানে তো এই না যে তুই সেটাকে ভালোবাসা ধরে নিবি। আরে আমি কিছু ধরে নেই নাই, ও নিজেই বলেছে ও আমাকে ভালোবাসে, তাও আরও আগে থেকে। ওই যে আমরা ফুল ফ্যামিলি মিলে কক্সবাজার গেলাম, সেইবারও সমুদ্রে পড়ে গেছিল, আর ও সাঁতার জানতো না, তখন আমি ওকে বাঁচিয়েছিলাম, কিন্তু ও অনেকটা পানি খেয়ে ফেলেছিল, ওর জ্ঞান ফিরছিল না, তখন আমি ওকে সিপিআর দিয়েছিলাম, তারপর ওর জ্ঞান ফিরেছিল, তখন থেকে নাকি ও আমাকে ভালোবাসে। ও নিজে তোকে এসব বলেছে? হ্যাঁ। তাহলে তো ওকে তোর জীবন থেকে সরানো খুব একটা সহজ হবে না। এখন থেকে তাহলে উল্টো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কেমন ফর্মুলা? দেখ, আমরা এতদিন ভাবতাম ওর উপর অধিকার দেখালে, জোর করে কাছাকাছি গেলে, জোর করে রোম্যান্স করলে ও তোর উপর রাগ করবে আর রেগে তোকে ডিভোর্স দেবে। কিন্তু ও যেহেতু তোকে ভালোবাসে, তাই এসব কিছুতে রাগ করা তো দূর, ওর আরো এগুলো ভালো লাগতেছে। তাই এবার থেকে এসবের উল্টো কাজ করতে হবে। সেটা কেমন? ওকে চাপের উপর রাখবি সবসময়, মানে সবসময় ওর সাথে ইগো দেখাবি, কথায় কথায় রাগারাগি করবি, ছোটখাটো বিষয়ে ধমকাবি, আর প্রচুর পরিমাণে কাজ করাবি। সারাদিন কাজের উপরে রাখবি, এটা লাগবে ওটা লাগবে এমন করে করে খাটাবি। বাপ মায়ের আদরের দুলালি ছিল, সে কি আর এত কাজকামের প্যারা তোর রাগ ধমক সহ্য করে থাকবে নাকি? যখন দেখবি ওর জীবনে শান্তি নামক বস্তুটা নেই হয়ে গেছে, তখন এমনিই তোর থেকে মুক্ত হওয়ার জন্য পাগল হয়ে যাবে। তখন ও নিজেই দেখবি তোকে ডিভোর্স দিয়ে দেবে। আইডিয়াটা খারাপ না, কিন্তু এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? ওর শরীরটা এমনিতেই খারাপ, তার ভিতরে কাজের প্রেশার দিলে সেটা কেমন বাজে একটা কাজ হয়ে যায় না? ওর শরীর খারাপ, তাতে তোর কি? তোর তো আরো খুশি হওয়ার কথা, তা না? বউয়ের প্রতি দরদ একদম উতলে উঠছে। আচ্ছা, তুই সত্যি ডিভোর্স চাস তো? অবশ্যই চাই। তাহলে যা বললাম তাই কর, না হলে তোর ভবিষ্যৎ অন্ধকার। শুরুটা কিভাবে করি বলতো? আজকে তো রাত হয়ে গেছে, কালকে একটু কলেজেও যাব। এক কাজ কর, কাল সকালে ঘুম থেকে উঠে সোজা বাজারে যা, গিয়ে সবচেয়ে ছোট যে পুঁটি মাছ পাবি সেটা 2 কেজি কিনে নিয়ে আয়। আর মিষ্টি মিষ্টি কথা বলে সেটা তিথিকে ধরিয়ে দে কাটার জন্য। বল কেটে তোকে রান্না করে দিতে, অন্য কাউকে হাত দিতে দিবি না। 2 কেজি মাছ কাটতে গেলেও শিক্ষা হয়ে যাবে। ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে, আর ও বলবে ছেড়ে দেবা, কাইন্দে বাঁচি। এত মাছ একসাথে, তাও আবার পুঁটি মাছ! এত মাছ ও কাটবে কিভাবে? আরে সেটা তো তোর বা আমার দেখার বিষয় না, আমরা তো এটা করবো যাতে করে ও অতিষ্ঠ হয়ে তোকে ছেড়ে দেয়। এখন যা ঘুমা, আমার মাথা খাস না, আর যা বললাম তাই কর। নিলয় কলটা কেটে দেয়। আকাশ রুমে এসে তিথির বিছানার পাশে এসে একবার তিথির দিকে তাকায়। তিথির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। আকাশে নিলয়ের বলা পুঁটি মাছের প্ল্যানের কথা মনে পড়ে। এমনিতে তিথি থেকে ডিভোর্স চাইলেও নিজের অজান্তে কখন যে আকাশ তিথিকে ভালোবেসে ফেলেছে ও নিজেও জানে না। ও তিথিকে ভালো তো ঠিকই বাসে, কিন্তু এখনও সেটা বুঝতে পারেনি। মনে মনে মাছের প্ল্যানের কথা মনে করে আকাশের খারাপ লাগতে থাকে। তারপরেও ও সেটাকে পাত্তা দেয় না। ও গিয়ে তিথির অন্য পাশে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আকাশ বাজারে চলে যায়। একদম ছোট বাচ্চা সাইজের পুঁটি মাছ দেখতে পায় ও, কিন্তু 2 কেজি কেনার বদলে 1 কেজি মাছ কিনে নিয়ে আসে। আকাশের বাবা মা ওর দাদিদের সাথে একটু গ্রামে গেছে। বাড়িতে লোক বলতে শুধু আকাশ, তিথি, মামি আর টিয়া আর 2 জন কাজের লোক আছে। আকাশ এসেই তিথিকে ডাকতে থাকে। প্রচণ্ড মাথা আর পেটে ব্যথার জন্য তিথি বিছানা থেকে নামতে পারছিল না। তাও অনেক কষ্টে নিজেকে নর্মাল করে তিথি নিচে নামে। সকাল সকাল এমন ডাকাডাকি কেন? কিছু হয়েছে? হয়নি, এবার হবে। কি হবে? এই দেখো, আজকে হাঁটতে বেরিয়ে তাজা পুঁটি মাছ পেয়েছি। তুমি তো জানো আমি পুঁটি মাছ খেতে কত পছন্দ করি। যদিও মায়ের হাতের পুঁটি মাছ ভাজি বেস্ট, কিন্তু মা তো নেই, তাই আমি চাই তুমি নিজের হাতে আমাকে পুঁটি মাছ ভেজে খাওয়াও। আচ্ছা, খাওয়াবো। এখন মাছগুলো ফুলের মাকে দাও, উনি কেটে ধুয়ে রাখুক। আবার ফুলির মাকে কেন দেব? আমি চাই না এতে আর কারো হাতের ছোঁয়া লাগুক। তুমি সব করে মাছটা ভেজে খাওয়াও, আর কারো হাতের ছোঁয়া লাগলে তোমার হাতের ছোঁয়াটা যে পাবো না। আচ্ছা ঠিক আছে, রাখো। আমি অল্প করে তোমাকে কয়টা ভেজে দেব। অল্প আবার কি? আমি তো অল্পই কিনে এনেছি, এই তাও আমার কম হয়ে যাবে। এখানে কতটুকু মাছ আছে? মাত্র 1 কেজি। পুঁটি মাছ, তাও আবার 1 কেজি? এটা মাত্র? তা নয় তো কি। আচ্ছা ঠিক আছে, তুমি মাছটা রান্নাঘরে রেখে এসো, আমি পুরোটাই রান্না করব। দেখে সবটা কিন্তু নিজে করবে, এতে যেন আর কারো হাতের ছোঁয়া না থাকে, শুধু আমার বউয়ের হাতের ছোঁয়া থাকে যেন। আমি এখন কলেজে যাব, কলেজ থেকে এসে খাবো। আচ্ছা যাও।
আকাশ রান্নাঘরে মাছ রেখে উপরে গিয়ে নিজের ব্যাগ নিয়ে এসে কলেজে চলে যায়। তিথি রান্নাঘরে গিয়ে এত ছোট মাছ দেখে হতাশ হয়। এমনিতেই শরীর ভালো না, তার উপর এত ছোট ছোট 1 কেজি মাছ। ওর মনে হয় আকাশ ভালোবেসে ওর কাছে একটু মাছ ভাজা খেতে চেয়েছে, সেটা না করে দিলে আকাশের খারাপ লাগবে। তাই ও নিজের অসুস্থতাকে পাশে রেখে মাছ কাটতে বসে পড়ে। প্রায় 2.5 ঘন্টা লেগে যায় ওর মাছ কাটতে। মাছ কাটা শেষে ও মাছগুলো সব ভাজি করে, তারপর রুমে গিয়ে গোসল সেরে রেডি হয়ে নেয়। কয়েকদিন আগে ওর মাথা ব্যথার জন্য ডাক্তার দেখিয়েছিল, তখন ডাক্তার কিছু টেস্ট করতে দেয়। টেস্টগুলো সেদিন করলেও রিপোর্ট আজকে পাবে, সেগুলো নিয়ে ডাক্তার দেখাতে যাবে ও। তাই রেডি হয়ে বেরিয়ে পড়ে। ও রিপোর্টগুলো নিয়ে ও ডাক্তারের চেম্বারে যায়। ডাক্তার গম্ভীর মুখে সবগুলো রিপোর্ট দেখে, তারপর তিথিকে বলে, মিসেস তিথি, আমি যেমনটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে। এত কম বয়সে যে আপনি কিভাবে এমন একটা রোগ বাঁধালেন আমি ভাবতেই খারাপ লাগছে আমার। কি হয়েছে ডাক্তার? কিছু সিরিয়াস কিছু? সিরিয়াস মানে অতিরিক্ত সিরিয়াস। আপনার ব্রেন টিউমার হয়েছে, আর টিউমারটা অতিরিক্ত বড় হয়ে গেছে। এখন আর কোনো মেডিসিনে এটা কমানো বলতে গেলে জীবন মৃত্যু একদম লাস্ট স্টেজে আছেন আপনি। আপনার হাতে আর বড়জোর 2 মাস সময় আছে। হ্যাঁ, একটা উপায় আছে, যদি ভালো কোনো সার্জেন্টকে দিয়ে সার্জারি করাতে পারেন তাহলে হয়তো বেঁচে যাবেন। তবে আপনার যেই কন্ডিশন তাতে সার্জারি সাকসেসফুল হওয়ার চান্স মাত্র 20%। আপনার মতো কন্ডিশনে যারা আজ পর্যন্ত সার্জারি করিয়েছে তাদের ভিতরে হাজারে 1 জনকে বাঁচানো গেছে, বাকিরা অপারেশন থিয়েটারে মারা গেছে। আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন, আরও আগে ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। এখন ডিসিশন আপনার, আপনি মাত্র 2 মাস বাঁচবেন নাকি সার্জারি করে একটা রিস্ক নিয়ে দেখবেন। ডাক্তারের কথা শুনে তিথি একেবারেই থ হয়ে যায়। ও এতদিন ভেবেছিল হয়তো এমনি মাথা ব্যথা করে, কিন্তু ব্যাপারটা যে এমন হবে কখনো ও কল্পনা করেনি। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, এত বড় একটা মরণ রোগ ওর শরীরে বাসা বেঁধেছিল। ও বুঝতেও পারেনি কি করবে, কিছু বুঝতে পারে না তিথি। ও রোবটের মতো বসে থাকে শুধু। দেখুন, আমি বুঝতে পারছি আপনি এই মুহূর্তে ঠিক নেই, কিন্তু আমার হাতেও কিছু নেই। আপনি একটু বেশি দেরি করে ফেলেছেন। এখন আমি আপনাকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি, যখন মাথা ব্যথা করবে মেডিসিনগুলো খাবেন। আর আপনি ভেবে দেখুন সার্জারি করাবেন কি না। ততদিন না হয় মেডিসিন খেয়ে ব্যথা কমিয়ে রাখবেন, তবে যেটাই করাবেন দ্রুত। সার্জারি করার ইচ্ছা থাকলে সেটাও দ্রুত করতে হবে, কারণ বেশি সময় নেই। 2 মাসের ভিতরে তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে, তাই একটু দ্রুত সিদ্ধান্ত নেবেন। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে তিথি সোজা বাসায় চলে আসে। বাসায় এসে গোসল করতে যায়। প্রায় 1 ঘন্টা ও ঝর্ণার নিচে বসে ভিজতে থাকে আর কান্না করতে থাকে। আকাশ বাসায় এসে তিথিকে রুমে না পেয়ে বাথরুমের দরজা অনেক সময় ধরে ধাক্কা দিতে থাকে। প্রায় 5 মিনিট পরে তিথি দরজা খুলে দেয়। ও নিজেকে যথেষ্ট স্বাভাবিক দেখানোর চেষ্টা করে, কিন্তু অনেক সময় ভেজার কারণে ওর চেহারা ফ্যাকাশে হয়ে থাকে। চোখ আর নাক লাল হয়ে গেছে। ওকে এভাবে দেখে আকাশের কিছুটা খটকা লাগে। ও তিথির 2 বাহু ধরে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তোমার চোখ মুখের এমন অবস্থা কেন? তুমি কি কান্না করছিলে এত সময়? কই না তো, আসলে পিরিয়ড হলে আমি একটু সময় নিয়ে গোসল করি তো, অনেক টাইম পানিতে ভেজার কারণে এমন দেখা যাচ্ছে। এত সময় দরজা ধাক্কা দিচ্ছিলাম, কোনো সাড়া দিলে না কেন? জানো আমি কতটা টেনশন করছিলাম। আর একটু হলে আমি দরজা ভাঙতাম। পানির শব্দের জন্য শুনতে পাইনি। আর একটা প্রশ্নের উত্তর দাও তো। আমি তো আগের দিন তোমাকে বললাম আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? আকাশ কি উত্তর দিবে বুঝতে পারে না। অনেক সময় চুপ থেকে বলে ওঠে, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। আকাশের মুখে ভালোবাসার কথা শুনে তিথি ওকে জড়িয়ে ধরে বলে, যদি আমি এখন হুট করে মারা যাই তুমি কি খুব বেশি কষ্ট পাবে? তিথির মুখে মৃত্যুর কথা শুনে আকাশের বুকের ভেতরে কেমন মোচড় দিয়ে ওঠে। ও কল্পনা করে তিথি আর নেই। এমনটা কল্পনা করতে গিয়ে ওর খুব কষ্ট হতে থাকে। এই প্রথমবারের মতো ও বুঝতে পারে ও নিজেও তিথিকে ভালোবেসে ফেলেছে। তাই তিথির মুখে মৃত্যুর কথা শুনে ওর কষ্ট হচ্ছে। ও তিথিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, এসব কেমন কথা? হ্যাঁ, কিছু হবে না তোমার, আমি হতে দেব না। সব সময় এমন বুকে আগলে রাখবো। তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? এত অল্প বয়সে আমাকে বিধবা বানানোর শখ কেন জাগছে তোমার? ছেলেরা বিধবা হয় না বোকা, ছেলেদের বউ মরলে তাকে বিপত্নিক বলে। ও সেই হলো, সেই হলো। এরপরে কখনো যেন তোমার মুখে এমন কথা না শুনি, বুঝলে? আমরা একসাথে বাঁচবো, একসাথেই মরবো। আকাশের কথা শুনেই তিথি ইমোশনাল হয়ে যায়। ও আকাশের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওর প্রতি আকাশের ভালোবাসা দেখে ওর যতটা না ভালো লাগে, 2 মাসের ভিতরে ও আকাশকে একা ফেলে মারা যাবে
এটা মনে করে ওর তার চেয়ে 1000 গুণ কষ্ট হতে থাকে। ও অনেক চেষ্টা করে নিজেকে সামলানোর, কিন্তু পারে না। ভিতর থেকে ও ভেঙে চুরে শেষ হয়ে যেতে থাকে। নিজের চোখের পানি কন্ট্রোল করতে পারে না ও। আকাশকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। তিথিকে হঠাৎ করে কান্না করতে দেখে আকাশ কিছু বুঝে উঠতে পারে না কি হয়েছে তিথির। ও তিথিকে নিজের সামনে এনে বলে, কি হয়েছে তোমার? আবারও শরীর খারাপ লাগছে? কান্না করছো কেন? আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? যদি এমন কিছু হয়ে থাকে তাহলে সরি। প্লিজ তুমি কান্না করো না, কান্না বন্ধ করো প্লিজ। সরি বললাম তো। কি হয়েছে বলো না। আরে কিছু হয়নি। তাহলে কান্না করছো কেন? আরে পাগল, তোমার মুখে ভালোবাসার কথা শুনে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, তাই কান্না চলে এসেছে। তুমি আমাকে এতটা ভালোবাসবে, কখনো যে ভালোবাসবে এটা আমি ভাবতেও পারিনি। আমাকে এত ভালোবাসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধুর পাগলি, এতে আবার থ্যাংক ইউর কি আছে? তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা চলো এখন খেতে চলো, আমার অনেক খিদা লেগেছে। আচ্ছা তুমি যাও, গিয়ে গোসল করে এসো, আমি গিয়ে খাবার বাড়ছি। আচ্ছা। আকাশ গোসল করতে গেলে তিথি আরও কিছু সময় কান্না করে। তারপর চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে নিচে গিয়ে আকাশের জন্য খাবার বেড়ে বসে থাকে। আকাশ গোসল থেকে বেরিয়ে নিচে যাবে, তখন নিলয় এর কল আসে। হ্যাঁ বলো। তো উকিলের সাথে কথা বলবি কবে? ডিভোর্সের ব্যাপারে আগে থেকে কথা বলে রাখা ভালো। আমি আর এখন ডিভোর্স চাই না। কিন্তু কেন? হয়তো এতদিন আমি ডিভোর্স চাইতাম কারণ ওর প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না, কিন্তু আজকে আমি রিয়ালাইজ করলাম আমি নিজে ওকে ভালোবেসে ফেলেছি, প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলেছি। তাই আমার পক্ষে এখন আর ওকে ডিভোর্স দেওয়া সম্ভব না। আমি আজীবন ওকে নিজের স্ত্রী হিসেবে পেতে চাই। তাহলে সেই মাছের আপডেট কি? মাছ কিনে এনেছিলি? হ্যাঁ, মাছ কিনে এনেছিলাম। ওকে মিষ্টি কথায় ভুলিয়ে সব মাছ কাটিয়ে রান্না করিয়েছি। এমনভাবে বলেছি ও না করতে পারিনি। আজকে প্রচুর খাটনি গেছে ওর উপর দিয়ে। আমি তো তখন ডিভোর্স চাইতাম, তাই ওকে রাগিয়ে তোলার জন্য এত খাটটালাম, কিন্তু ও ভাবলো আমি ওকে ভালোবাসি, তাই আর কারো হাতে রান্না খেতে চাইনি। ও মাছের ব্যাপারে রাগ করেনি রে, উল্টো বোকার মতো আমার কথা বিশ্বাস করে অসুস্থ শরীর নিয়ে অতগুলো মাছ কাটলো। আকাশ বাইরে জানালার দিকে তাকিয়ে নিলয়ের সাথে কথা বলছিল। হঠাৎ পিছনে কিছু একটা পড়ার আওয়াজে আকাশ পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে ও দেখে তিথি দাঁড়িয়ে আছে। তিথির হাতে এক গ্লাস ঠান্ডা পানি ছিল, যেটা ও আকাশের জন্য নিয়ে এসেছিল। সেই গ্লাসটাই নিচে পড়ে ভেঙে আছে, আর তিথি ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের বুঝতে পারে তিথি হয়তো ওর শেষ কথাগুলো শুনে ফেলেছে, কারণ প্রথম কথাগুলো শুনলে তিথির রিয়াকশন এমন হতো না। আকাশ কল কেটে তিথিকে সবটা বুঝিয়ে বলার জন্য ওর দিকে এগোতে যায়, কিন্তু তিথি হাত উঁচু করে ওকে থামিয়ে দেয় আর বলে, বাহ, তার মানে কাহিনী এই? আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে এভাবে ঠকালে তুমি? মানুষ একটা কুকুর পাললেও তো তার প্রতি মায়া ভালোবাসা জন্মে। আমি কি কুকুরের লেজের চেয়েও অধম? একটু আগে যে সব বললে সব মিথ্যা ছিল। এতদিন তুমি আমার সাথে নাটক করেছো। তোমার ডিভোর্স লাগলে আমাকে বলতে। শুধু শুধু কেন আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করলে? কেন আমার বিশ্বাস ভাঙলে? আমার কি দোষ ছিল বলো তো? তোমাকে ভালোবাসাই কি আমার অপরাধ ছিল? তার শাস্তি এইভাবে দিলে আমায়? আর আমি কত বোকা দেখো, তোমার করা অভিনয়গুলোকে এতদিন সত্যি ভেবে এসেছি। তিথি, আমার কথাটা একবার শোনো। তোমার বুঝতে ভুল হয়েছে। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি আমাদের পুরো কথাটা শোনোনি। আমাকে একটু সবটা ক্লিয়ার করতে দাও। ব্যাস, আর একটাও কথা শুনতে চাই না আমি। আর কিছু ক্লিয়ার করার দরকার নেই তোমার। আমার যতটুকু জানার, যতটুকু বোঝার আমি বুঝে গেছি। তোমার আর আমাকে বুঝতে বা বোঝাতে হবে না। ভয় পাচ্ছ তাই না? আমি যদি খালামণি বা খালুকে সবটা বলে দিই তাহলে তারা তোমাকে ছাড়বে না, সেই জন্য এই কারণেই তো এত নাটক করলে, যাতে তোমার আমাকে ডিভোর্স দিতে না হয়। উল্টো আমি নিজেই তোমাকে স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে দেই। এই জন্য এত নাটক, এত প্ল্যানিং। ঠিক আছে, তোমার মনের ইচ্ছাই পূরণ হবে এবার। তোমাকে আমি নিজে থেকে মুক্তি দেব, ভয় পেও না। আমি খালামণি বা খালুকে এসব কিছু বলবো না। তুমি রিল্যাক্সে থাকতে পারো। তোমার ভালোবাসা মিথ্যা হতে পারে, কিন্তু আমারটা তো মিথ্যা না, তাই তোমাকে কোনো বিপদে ফেলবো না, চিন্তা করো না। আমি এখন আর ডিভোর্স চাই না। কেন, আমাকে নিয়ে আরো কোনো প্ল্যান বাকি আছে নাকি? কারণ আমি সত্যি তোমাকে ভালোবাসি। প্লিজ এবার অন্তত তোমার নাটক বন্ধ করো। আমি জানি না কেন এখন আবার নতুন নাটক শুরু করেছো, কিন্তু আমি আর তোমাকে বিশ্বাস করি না। আমি আজকে উকিলের সাথে কথা বলবো, যাতে করে যতটা দ্রুত সম্ভব আমাদের ডিভোর্স হয়ে যায়।
কথাটা বলে তিথি চলে যায়। ওর চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আকাশ চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। ওর চোখ দিয়ে পানি ঝরতে থাকে। ও কি করবে বুঝতেও পারে না কিছু। কিভাবে তিথিকে সবটা বুঝিয়ে বলবে তাও বুঝতে পারে না। নিজের উপরে ও নিজের রাগ হতে থাকে। ও ড্রয়িং টেবিলের সব জিনিস একটানে ফেলে দেয়। ওয়ার্ড্রোব খুলে সেখানে সব কিছু এলোমেলো করতে থাকে। ড্রেসিং টেবিলের কাছে ঘষে মেরে সেটা ভেঙে ফেলে। ওর হাতটা অনেক কেটে যায়। সেখান থেকে চুয়ে চুয়ে রক্ত পড়তে থাকে। আকাশ কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। একটু বড় নজর যায় একটা খামের দিকে। ও খামটা হাতে নিয়ে দেখে এটা তিথির ডাক্তার দেখানোর প্রেসক্রিপশন। আকাশ খামটা খুলে ভেতরে সব কিছু পড়ে। ও নিজেও ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছে, তাই ভিতরে লেখা সবটাই ও বুঝতে পারে। সব কিছু পড়ে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও একেবারেই থ হয়ে যায়। ভাঙচুরের আওয়াজে তিথি দৌড়ে গিয়ে ঘরে গিয়ে দেখে আকাশ ফ্লোরে বসে আছে আর পুরো ঘর এলোমেলো। আকাশের হাত থেকে রক্ত ঝরছে। আকাশের হাতে তিথির ডাক্তার দেখানো প্রেসক্রিপশনগুলো দেখে তিথি থমকে যায়। ও চায়নি আকাশ ওর রোগের ব্যাপারটা জানো। ও গিয়ে আকাশের পাশে বসে। আকাশ তিথিকে নিজের পাশে দেখে জড়িয়ে ধরে। কান্না করতে করতে বলে, আমি সত্যি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো আমার কথা প্লিজ। তুমি শুধু আমাদের শেষের কথাগুলো শুনেছ, কিন্তু প্রথম কথাগুলো শোনোনি। প্রথম কথাগুলো শুনলে তুমি আমাকে ভুল বুঝতে না। হ্যাঁ, এটা সত্যি, আমি তোমাকে ভালোবাসতাম না। চাইতাম যে কোনোভাবে তুমি যেন নিজে থেকে আমাকে ডিভোর্স দাও। কিন্তু বিশ্বাস করো, তারপর তোমার সাথে সময় কাটাতে কাটাতে কিভাবে যেন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। আজকে যখন তুমি মারা যাওয়ার কথা বললে, তখন আমি বুঝতে পেরেছি আমি নিজের অজান্তেই তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। আমি জানি, আমি সবটাই শুনেছি। তাহলে তুমি কেন ডিভোর্সের কথা তুললে? তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। উত্তরটা তোমার হাতেই আছে। তুমি তো দেখতেই পাচ্ছ আমার ফিজিক্যাল কন্ডিশন কেমন। আমার হাতে আর সর্বোচ্চ 2 মাস সময় আছে। তার ভেতরে যখন তখন যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমি মারা গেলে তুমি অনেক কষ্ট পাবে। আমার এই অনিশ্চয়তার জীবনে তোমাকে জড়িয়ে রেখে আমার প্রতি তোমার টান মায়া আর বাড়াতে চাইনি। আমি ভেবেছিলাম ওই ব্যাপারটাকে কারণ বানিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে অনেক দূরে চলে যাব, যাতে করে আমি মারা যাওয়ার পরও তুমি কোনো খোঁজ না পাও আর কষ্ট না পাও। আমার এই রোগের কথা আমি তোমাকে জানাতে চাইনি। যত বেশি আমরা একসাথে থাকবো তত বেশি তুমি আমার প্রতি আসক্ত হয়ে যাবে। তাই এই বিষয়টাকে কাজে লাগিয়ে তোমাকে সাময়িক কষ্ট দিয়ে আমি দূরে কোথাও চলে যেতে চেয়েছিলাম। কিছু হবে না তোমার, আমি কিছু হতে দেব না। আমি তোমাকে সবচেয়ে বেস্ট ডাক্তারের কাছে সার্জারি করাবো। তোমার অপারেশনের পরে আবার তুমি সুস্থ হয়ে যাবে। আমার মনে হয় না আমি বাঁচবো। শুধু শুধু অপারেশন করে রিস্ক নিয়ে লাভ নেই। তার চেয়ে এইভাবে যতদিন বাঁচি একসাথে না হয় বাঁচলাম। এই অবস্থায় যারা অপারেশন করে তাদের ভেতরে 1000-এ 1 জন বাঁচতে পারে। এখন অপারেশন করলে যদি সেটা সাকসেসফুল না হয় তাহলে তো আমি এখনই মরে যাব। তার চেয়ে সবটা বরং আল্লাহর হাতে ছেড়ে দেই। বললাম না আমি তোমার কিছু হতে দেব না। আমি আজকে থেকেই ভালো ডাক্তার খুঁজবো, তাকে দিয়ে তোমার সার্জারি করাবো। তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। দেখো, তোমার কিছু হলে আমি বাঁচবো না। তুমি আমার সব কিছু। আকাশ আর তিথি একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দুজনের মনে একটাই ভয় কাজ করতে থাকে, যদি অপারেশন সাকসেস না হয় আর তিথির কিছু একটা হয়ে যায় তখন কি হবে। আকাশ খুঁজে খুঁজে বাংলাদেশের সবচেয়ে ভালো ডাক্তারের সন্ধান পায়। তার সাথে কথা বলে অপারেশনের ডেট ফিক্সড করে। আর মাত্র 3 দিন পরে তিথির অপারেশন হবে। এই কয়দিনে আকাশ তিথির অনেক খেয়াল রেখেছে। বাসার সবাই এখন তিথির রোগের ব্যাপারে জানে। আকাশের মা বাবা দুজনেই তিথির অনেক খেয়াল রাখে। আকাশের মা নামাজের মোনাজাতে কান্না করে আর চায় তিথি যেন সুস্থ হয়ে যায়। তিথির রোগের কথা জানার পরে টিয়া আর ওর মাও ভালো হয়ে গেছে। ওরাও তিথির অনেক খেয়াল রাখে। তিথির প্রতি আকাশের ভালোবাসা দেখে টিয়া বুঝে গেছে আকাশ আর কখনো ওর হবে না। ও ব্যাপারটা স্বাভাবিকভাবেই গ্রহণ করে নিয়েছে। দেখতে দেখতে তিথির অপারেশনের দিন চলে আসে। পরিবারের সবার দোয়ায় আর আল্লাহর রহমতে শেষমেশ তিথির অপারেশন সাকসেস হয়। ওর ব্রেন টিউমার রিমুভ করানো হয়। তারপর আস্তে আস্তে তিথিও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। আকাশ আর তিথি খুব হাসি খুশিভাবে নিজেদের সংসার সামলাতে থাকে।